আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা আসসালামু সবাই? আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছি? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো। স্যার। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তাহলে আমরা গত ক্লাসে মনে হয় খুব সম্ভবত চ্যাপ্টার 8 শেষ করেছিলাম, অষ্টম অধ্যায়। নাকি অষ্টম অধ্যায়ে কি কিছু বাকি আছে? না স্যার, শেষ। আচ্ছা, অষ্টম অধ্যায় খুব সম্ভবত শেষ হয়েছে আমাদের। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আর স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি জি স্যার। স্যার। জি স্যার। জি। আচ্ছা, তাহলে আজকে আমরা চ্যাপ্টার 10 শুরু করব। তো 10 নম্বর অধ্যায়, আমাদের 10 নম্বর অধ্যায় শুধুমাত্র কেমিস্ট্রি বা ডেডিকেটেড কেমিস্ট্রি রিলেটেড অধ্যায়, এটাই মনে হয় শেষ। এরপরে আর আহ, শুধু কেমিস্ট্রি নিয়ে কোনো চ্যাপ্টার নাই, মিক্স আছে, তোমার কিছু এদিক সেদিক চ্যাপ্টার আছে, তো সেগুলো আমরা পড়বো। তো এই চ্যাপ্টারটা পুরোটাই আমাদের কেমিস্ট্রি রিলেটেড। চ্যাপ্টারের নাম হচ্ছে কি? অম্ল, ক্ষারক ও লবণ। অম্ল, ক্ষারক ও লবণ, তাই না? অ্যাসিড, বেজ আর সল্ট। অম্ল কি, ক্ষারক কি, লবণ কি, এটা কি আমরা সবাই একদম জানি? ব্যাখ্যা করতে পারি যে এটা অম্ল, এটা ক্ষারক বা এটা লবণ? বা দেখে আমি কিভাবে চিনবো বা আলাদা করব কিভাবে, এগুলো কি আমরা জানি? না স্যার। আচ্ছা, এগুলো আমরা জানি না, তবে কিছু কিছু অম্ল বা কিছু কিছু অ্যাসিড যেগুলো খুবই পরিচিত, সেগুলোর নাম শুনেছি আমরা, সেগুলোর সাথে আমরা পরিচিত। কিন্তু এগুলা কেন ক্ষারক বা এগুলা কেন অম্ল, কিংবা একটা একটা লবণ, সেটাকে কেন আমরা লবণ বলতেছি, লবণ হলে তার কি বৈশিষ্ট্য থাকবে, অম্ল হলে সেটার কি বৈশিষ্ট্য থাকবে, তারপরে ক্ষারক হলে তার বৈশিষ্ট্য কেমন থাকবে, সে কেমন আচরণ করবে দ্রবণে, এই জিনিসগুলো আমরা একটু ডিটেলসে পড়বো আমাদের এই চ্যাপ্টারে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে তোমাদের বইয়ে দেখো শিখন ফলে লেখা আছে যে কি কি তোমার জিনিসপাতি আমরা শিখতে পারবো এই চ্যাপ্টার পরে। তো প্রথমত যে কি অম্ল ক্ষারকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, যে এটাকে যদি আমি তোমার একটা দ্রবণ তৈরি করি, অথবা শুধু অম্ল বা ক্ষারক যদি আমি কোনো জায়গায় ব্যবহার করি, সেটা আমাকে কেমন বিক্রিয়া দিবে। মানে রাসায়নিক পদার্থ তো আমরা বিক্রিয়া করার জন্যই ব্যবহার করি, নাকি? আমরা একটা বিক্রিয়া করব, এই জন্য একটা তোমার রাসায়নিক পদার্থ আমাদের দরকার। সেটা আমরা ব্যবহার করলে সে বিক্রিয়াতে কেমন আচরণ করবে, সে কি তোমার বিক্রিয়াটা করবে নাকি করবে না, বিক্রিয়া করলেও সেটা কিভাবে করবে, এরপরে সে পানিতে তোমার কোন আয়ন দিবে নাকি কোনো আয়ন দিবে না। তারপরে লবণ জিনিসটা কি, লবণটা আমরা কিভাবে তৈরি করতে পারি, লবণ কোথা থেকে আসে। তারপরে শুধুমাত্র অম্ল বা ক্ষারকই কি আমাদের আছে, নাকি অম্ল ক্ষারক ছাড়াও আরো কোনো রকম তোমার পদার্থ থাকতে পারে, যেমন নিরপেক্ষ পদার্থ থাকতে পারে। আমাদের পানি, যেটা হচ্ছে তোমার কোনো অম্লও না ক্ষারকও না, নিরপেক্ষ, তাহলে নিরপেক্ষ পদার্থগুলো আমাদের কিরকম আচরণ করবে। তারপরে অম্ল, ক্ষার, লবণ, এগুলো আমরা বুঝবো কিভাবে, কোনটার অম্লত্ব কত, কোনটার ক্ষারত্ব কত, এটার জন্য কিছু যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতির ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনের যে তোমার বিক্রিয়াগুলো আছে, তার মধ্যে কিছু অম্লক্ষার বিক্রিয়া এবং লবণের অবদান, কিছু তোমার ইম্পর্টেন্ট রিয়েকশন আমরা দেখব। এবং এই যে অম্ল এবং ক্ষার, এগুলো হচ্ছে তোমার কিছুটা হ্যাজার্ডাস। তোমার যখন আমরা ল্যাবে এটা দিয়ে পরীক্ষা করতে চাই, তখন আমাদের কিছু নিরাপত্তা মেজার আগে নিতে হয়। আমাদের গ্লাভস পরতে হয়, চোখে গগলস পরতে হয়, আমাদের ল্যাব কোট বা অ্যাপ্রন পরতে হয়। ভালোভাবে খেয়াল করে সাবধানতার সাথে করতে হয়, যাতে আমাদের হাতে না পড়ে কিংবা গায়ে না লাগে, কিংবা আমাদের কোনো কারণে আমাদের যাতে ইনহেল না হয়ে যায়। এই ধরনের কিছু নিরাপত্তা সেফটি মেজার্স, এগুলো আমরা কিভাবে নিতে হয়, কি কি মেনটেন করতে হয়, এই জিনিসপাতিগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল একটা চ্যাপ্টার, খুব বেশি ইনফরমেশন আমাদের এখানে নাই, খুবই অল্প কিছু ইনফরমেশন আছে অম্ল ক্ষার রিলেটেড। খুব ডিটেলসে পড়াশোনা নাই এবং খুব একটা কঠিনও না। আশা করি সবাই সহজভাবে বুঝতে পারবো। আচ্ছা, নতুন চ্যাপ্টার শুরু করার আগে আগের চ্যাপ্টার থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, কিংবা এই চ্যাপ্টারেরও তোমার নাম শুনে বা আহ, অনেক সময় মনের মধ্যে প্রশ্ন আসে না যে এটা কি বা এটা কি, অম্ল কি, ক্ষার ক্ষার কি, আমি কিছু বুঝতেছি না, এই টাইপ যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে করতে পারো, না হলে আমরা শুরু করবো। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আচ্ছা, হ্যাঁ, স্নেহা বলো। স্যার, আমরা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে দেখেছিলাম যে দুইটা যদি পরমাণু থাকে তাহলে মানে একসাথে যখন এরা আহ, যৌগ গঠন করবে তখন প্রথমটার প্রথমটার যোজনী পরেরটার পাশে বসবে এবং পরেরটার যোজনী প্রথমটার পাশে বসবে। কিন্তু হচ্ছে গিয়ে যদি তিনটা বা মানে দুইয়ের অধিক থাকে তাহলে কেমন মানে কিভাবে হবে? আচ্ছা আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। যদি দুইয়ের অধিক থাকে,
আচ্ছা, যদি দুইয়ের অধিক থাকে তখন আর আমার এরকম ভাবে যোজনী ইন্টারচেঞ্জ করবে না। তখন সেই ক্ষেত্রে আমার আরেকটা টার্ম চলে আসে, সেটাকে আমরা বলি জারণ সংখ্যা। তখন আর যোজনী দিয়ে আমরা খুব বেশি এটা মানে ইফেক্টিভলি লিখতে পারি না। সেখানে একটা টার্ম চলে আসে জারণ সংখ্যা। জারণ সংখ্যা অনুসারে কোন তোমার পদার্থটা কতগুলা বসবে আমরা সেটা নির্ধারণ করি, যে কোনটা কতগুলা বসলে টোটাল জারণ সংখ্যা 0 হয়। তো এই সেই হিসাবে আমরা নির্ধারণ করি যে এটা কয়টা বসবে, এটা কয়টা বসবে, এটা কয়টা বসবে। আর অনেক সময় যেমন তিনটে থাকলেও এই যে H2SO4, H2SO4, কিংবা তোমার মনে করো যে আরেকটা উদাহরণ দেখি আমরা, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এখানে তোমার হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, তিনটা আছে। এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, তিনটা আছে। কিন্তু তিনটা থাকার পরেও এটা দেখো, এরা দুইটা মিলে একটা যৌগমূলক গঠন করতেছে। এরা দুইটা মিলে একটা যৌগমূলক গঠন করতেছে। তো অনেক সময় দেখা যায় যে তিনটা থাকুক বা চারটা থাকুক, সেই ক্ষেত্রে যদি কোনো কারণে যৌগমূলক গঠন করে, আমরা জানি যৌগমূলকের আলাদা একটা যোজনী আছে, আমরা তখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পরমাণুর যোজনী চিন্তা না করে যৌগমূলকের যোজনী চিন্তা করব। যে সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী 2, সালফেটেরটা হচ্ছে তোমার হাইড্রোজেনের পরে বসছে। অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, অ্যামোনিয়ামেরটা ক্লোরিনের পরে বসছে, যদি যৌগমূলক গঠন করে। আর যদি কোনো কারণে যৌগমূলক গঠন না করে, সেই ক্ষেত্রে তোমার ওই যে ওই দেখতে হবে আমাকে যে কোনো আয়ন ফর্ম করে কিনা, কিংবা তোমার সেটা জারণ সংখ্যা দিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে। তো উম, সবসময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো একটা যৌগমূলক গঠন করতেছে। তো এই জন্য আমাদের খুব একটা প্রবলেম হয় না। যেমন একটু জটিল যদি দেখি, আমার তোমাদের বইয়ে নাই খুব সম্ভবত, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কি আছে? নাম শুনেছি এটার। Yes, sir. No, sir. আচ্ছা, হ্যাঁ এটার স্যার। নাম শুনিনি। পটাশিয়াম ডাইক্রোমেট, এটাও একটা খুবই ব্যবহৃত, বহুল ব্যবহৃত একটা রাসায়নিক পদার্থ। তো এখানে তোমার কে আছে, পটাশিয়াম আছে, এবং ক্রোমিয়াম আছে, অক্সিজেন আছে। এই দুইটা মিলে তোমার দেখে আপাত দৃষ্টিতে আমাদের কোনো যৌগমূলকের সাথে মিলে না, কিন্তু তারপরেও এই Cr2O7 এটা একটা কি তৈরি করে, একটা আয়ন তৈরি করে। সো এটা বেসিক্যালি একটা যৌগমূলকের মতোই আচরণ করে। যে এই যখন আমি পটাশিয়ামটাকে এখান থেকে সরাই ফেলি, তখন বাকিটা মিলে, যে ক্রোমিয়াম এবং অক্সিজেন মিলে আয়ন তৈরি করে। সেই কারণে তখন আমি সেটাকে একটা যৌগমূলক ধরতে পারি, এবং এটার যে চার্জ আছে সেটাই তার যোজনী হয়ে যায়, এবং সেই যোজনীটা পটাশিয়ামের পরে গিয়ে বসে পড়ে, এবং পটাশিয়ামের যোজনী এই বাকি পুরোটার পরে বসে। ঠিক আছে। তো যদি দুইটার জায়গায় যদি এখন তিনটা বা চারটা থাকে, তখন সেই ক্ষেত্রে আমি দেখবো যে কোনো আয়ন ফর্ম করে কিনা, কিংবা কোনো যৌগমূলক গঠন করে কিনা। যদি যৌগমূলক গঠন করে, তাহলে যৌগমূলকের যোজনীটা অন্য যেটা আছে সেটার পাশে বসাই দিব। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর কেউ? স্যার, বলো। স্যার অম্ল কি? অম্ল? জি স্যার। আচ্ছা, আমরা এই সেতু এটা এই চ্যাপ্টারে এক পেজ পরেই পড়বো, এই জন্য এটা এখন অ্যান্সার দিব না। পরের পেজে আমাদের আছে অম্ল কি, কাকে আমরা অম্ল বলি, কেন অম্ল বলি। আচ্ছা, তো নির্দেশক কি, ফার্স্টে প্রথমে অম্ল বা ক্ষার এটা আমি বুঝতে পারি না, মানে তোমার নর্মালি আমার কাছে তো মানে অম্লের যদি সংজ্ঞাটা দেখো, একটু দেখে আসি আমরা সংজ্ঞাটা। সংজ্ঞার মধ্যে আছে যে অম্ল বা অ্যাসিড হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ তোমার পানিতে গেলে H+ ডোনেট করে, বা পানিতে H+ আয়ন দেয়। হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন অণু থেকে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন চলে গেলে যেটা থাকে সেটা হচ্ছে আমার H+। তো এই H+ আয়ন যদি কেউ পানিতে ছেড়ে দেয়, তখন সেটাকে আমরা বলি অম্ল। কিন্তু আমার কাছে একটা র্যান্ডম আমাকে একটা লিকুইড ধরায় দিল, আমাকে বললো যে এটা অ্যাসিড না বেস, এটা কি অম্ল নাকি ক্ষার, আমাকে দেখে বলো। আমি তখন খালি চোখে দেখতেছি না এটা কি তোমার H+ ছাড়তেছে নাকি H+ ছাড়তেছে না। আমি খালি চোখে বুঝতে পারতেছি না এটা কি আমার OH- দিচ্ছে নাকি দিচ্ছে না, কিংবা এটা কি ইলেকট্রন গ্রহণ করতেছে না ত্যাগ করতেছে, আমি কোনো কিছুই খালি চোখে বুঝতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, আমাকে এমন একটা অন্য রাসায়নিক পদার্থের হেল্প নিতে হয়, যে রাসায়নিক পদার্থ এই যে তোমার পানিতে H+ দেওয়া না দেওয়া, কিংবা OH+ দেওয়া, OH+ গ্রহণ করা, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে নিজেদের রং পরিবর্তন করতে পারে। মানে এমন একটা যে একটা ক্যারেক্টারিস্টিক্স তারা চেঞ্জ করতে পারে, যেটা খুবই ইজিলি আমাদের চোখে বোধগম্য। তার মধ্যে আমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারি যদি কালার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। এমন তোমার নির্দেশক এরকমও হইতে পারে যে তোমার সেটা কালার চেঞ্জ করলো না, সেটা তোমার পরিমাণে বেড়ে গেল কিংবা পরিমাণে কমে গেল, সেটা মেজার করেও আমি বুঝতে পারি যে এখানে কোনো না কোনো একটা পরিবর্তন হয়েছে। কিন্তু সেটা তো আমার খালি চোখে দেখা পসিবল না। তো খালি চোখে আমরা কিভাবে দেখে বুঝতে পারি? খালি চোখে দেখে বুঝতে পারি যদি কোনো কিছু কালার চেঞ্জ করে।
একটা পদার্থ, সাদা কালার পদার্থ আছে, সেটার মধ্যে আমি অন্য একটা পদার্থ দিচ্ছি, দিলে হঠাৎ করে এটা কমলা কালার হয়ে গেছে, কিংবা হঠাৎ করে এটা তোমার গোলাপি কালার হয়ে গেছে। আমি খালি চোখেই বুঝতে পারবো যে কি একটা চেঞ্জ হয়েছে, কিছু একটা চেঞ্জ হয়েছে। এবং সেই পদার্থের উপর ভিত্তি করে, সেটা আমি কি পদার্থ অ্যাড করতেছি সেটার উপর ভিত্তি করে তোমার চেঞ্জটাও স্পেসিফিক হবে। এবং এই চেঞ্জ দেখে বা এই কালার দেখে আমি তখন বুঝতে পারবো যে আমি যেই পদার্থটা দিছি সেই পদার্থটা কি আসলে, সেটার বৈশিষ্ট্যটা কি রকম। নির্দেশক হচ্ছে আমার এরকম পদার্থ, যেই পদার্থ নিজেরা রং পরিবর্তন করে। কি করে? নিজেদের রং পরিবর্তন করে। নিজেদের রং পরিবর্তন করার মাধ্যমে কোনো একটা বস্তু অম্ল না ক্ষার বা কোনোটি নয় তার নির্দেশ করে। যেহেতু এটা নির্দেশ করে, এই কারণে এটাকে বলা হয় নির্দেশক। ইংলিশে আমরা একটা জিনিস পড়ছিলাম মনে হয় খুব সম্ভবত, ডিটারমিনার জি পড়ছি আমরা, স্যার। ডিটারমিনার। হ্যাঁ, কি কি ছিল ডিটারমিনার? এ, এন, দি, এগুলোই তো ছিল নাকি? জি জি। স্যার। এটার বাংলা ছিল হচ্ছে নির্দেশক। বাংলাটা পড়েছি কখনো? আর্টিকেল। হ্যাঁ, বাংলাটা হয়তো বা এরকম ভাবে পড়া হয় নাই, বাংলা ব্যাকরণে আমরা এরকম ভাবে অত ডিটেলসে পড়ি না। তো ডিটারমিনারের বাংলা হচ্ছে নির্দেশক। এটা আমাকে নির্দেশ করে যে তোমার মানে ডিটারমিনার আমাকে নির্দেশ করে সেটা কি নির্দিষ্ট বস্তু নাকি অনির্দিষ্ট বস্তু, একটা কথা বলা হয়েছে নাকি তোমার যে কোনো একটা কথা বলা হয়েছে, এই জিনিসগুলো নির্দেশ করে। সো এখানে নির্দেশকও কোনো কিছু একটা নির্দেশ করে। এখানে নির্দেশক নির্দেশ করার জিনিস হচ্ছে দুইটা, একটা তিনটা সরি, একটা হচ্ছে অম্ল, একটা হচ্ছে ক্ষার, একটা হচ্ছে তোমার নিরপেক্ষ, মানে অম্লও না ক্ষারও না। এখন আমি একটা নির্দেশক, এখানে কিছু নির্দেশকের নাম দেওয়া আছে, যেমন লিটমাস কাগজ। লিটমাস কাগজ হচ্ছে এমন একটা কাগজ, যে কাগজটা আমি যদি অম্লের মধ্যে ডুবাই তাহলে একরকম কালার দেখা যাবে, আমি যদি এটা ক্ষার বা বেজের মধ্যে ডুবাই তাহলে আরেক রকম কালার দেখা যাবে। মিথাইল অরেঞ্জ, এটা হচ্ছে আমাদের এরকম একটা নির্দেশক। এই মিথাইল অরেঞ্জটা যদি আমি অ্যাসিডিক সলিউশনে দেই, অ্যাসিডিক মানে কি তোমার আহ, অম্লর যে সলিউশন, অম্ল, ঠিক আছে, অম্ল সলিউশনে যদি আমি সেটাকে দেই তাহলে সেটা কি কালার দেখা যাবে? একটা একরকম কালার দেখা যাবে। কালারটা দেখা যায় মোটামুটি হচ্ছে তোমার রেড। অ্যাসিডিক যদি কন্ডিশনে আমি দেই, যদি আমি একটা অম্লের মধ্যে আমি মিথাইল অরেঞ্জ দেই তাহলে সেটা কালার দেখা যায় লাল কালার। কিন্তু সেটা যদি আমি আবার একটা ক্ষারে দেই, একটা বেজের সলিউশনে দেই, তখন সেটার কালার দেখা যায় হলুদ। হ্যাঁ, আচ্ছা, তখন নীল সেটার না? কালার দেখা যায় নীল কালার। না, নীল কালার। আমি মিথাইল অরেঞ্জের কথা বলতেছি, মিথাইল অরেঞ্জ, লিটমাস কাগজের কথা বলি নাই। লিটমাস কাগজের কথা আমাদের বইয়ে লেখা আছে, সো এটা খুব বেশি একটা করতেছি না আমরা। লিটমাস কাগজ তোমার অম্লে লাল কালার দেখা যায়, ক্ষারে নীল কালার দেখা যায়। এটা আমরা স্যার জানি, এটা এক আমরা রকম রিডিং করে জানি। স্যার হম একরকম হম। পদার্থে কি একরকম রং দেখা যায়? হ্যাঁ মিথাইল হ্যাঁ, এক এক মিথাইল রকম অরেঞ্জ পদার্থে এক এক রকম রং দেখা যায়। স্যার। বলো। স্যার মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে। হ্যাঁ, সেটাই বললাম যে অম্লীয় দ্রবণ যদি থাকে তখন লিটমাস কাগজ এরকম লাল কালার দেখা যায়, মিথাইল অরেঞ্জ দিলেও লাল কালার দেখা যায়। লিটমাস কাগজ এটা তো একটা কাগজ, আমরা বুঝতে পারতেছি একটা কঠিন জিনিস কাগজ। আর মিথাইল অরেঞ্জ হচ্ছে আমাদের একটা লিকুইড, এটা হচ্ছে একটা তোমার একটা তরল পদার্থ। তো আমি সবসময় কাগজ দিয়ে তো করতে পারি না, সবসময় কাগজ দিয়ে করা আমার জন্য ভালো না। মনে করো আমি একটা দ্রবণ বানাচ্ছি, সেখানে আমি কাগজ যদি চুবাই, আমি সেই কাগজটাকে আবার তুলে ফেলতে হবে, তাহলে আমার ওই জায়গা থেকে কিছু পরিমাণ রিয়েজেন্ট কাগজের সাথে বের হয়ে চলে আসতে পারে। এই কারণে আমরা সেখানে সবসময় কাগজ ব্যবহার করি না। যখন আমার কোনো মানে আলাদা একটা জিনিস, আমি শুধুমাত্র একটা দ্রবণের জিনিস বের করতে চাই, এটা অম্ল না ক্ষার, তখন আমি কাগজ ডুবাই সেখান থেকে বের করতে পারি, অসুবিধা নাই। কিন্তু আমি একটা বিক্রিয়া করতেছি, কন্টিনিউয়াস একটা বিক্রিয়ার মাঝখানে আছি, তখন আমি সেখানে যদি কাগজ দেই, কাগজটা থেকে যাবে না বিক্রিয়ার মধ্যে, সেই কাগজটা তো আমি আর সরাতে পারতেছি না। তখন আমরা অন্য কিছু ইউজ করি, তখন আমরা এই যে মিথাইল অরেঞ্জ ইউজ করি, কিংবা ফেনফথ্যালিন ইউজ করি, অথবা মিথাইল রেড ব্যবহার করি। বিভিন্ন ধরনের নির্দেশক আছে, এবং বিভিন্ন ধরনের নির্দেশক তোমার বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রকম কালার দেখায়। যেমন যদি অম্লীয় হয় তখন একরকম কালার দেখায়, যদি ক্ষারীয় হয়ে যায় তখন অন্যরকম কালার দেখায়। এবং এই কালারের চেঞ্জ দেখে আমি বুঝতে পারি যে বস্তুটা কি অম্লীয় নাকি ক্ষারীয়। বস্তুটার মধ্যে কি অম্ল আছে? অম্ল থাকলে কি করে? অম্ল থাকলে H+ ডোনেট করে, বা H+ পানিতে দিয়ে দেয়। এখন আমার তাহলে খালি চোখে আর H+ খোঁজা দরকার পড়তেছে না, যে আমি H+ খুঁজে দেখি H+ আছে কি নাই। আমি কালার চেঞ্জ দেখে বুঝতে পারতেছি যে আমার এই দ্রবণের মধ্যে H+ আছে কি নাই। যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি একরকম কালার দিবে, এবং সেই কালার দেখে আমি বুঝতে পারবো এটা আমার অম্ল। আচ্ছা, তাহলে আমাকে কিছু কিছু তোমার নির্দেশক যেগুলো আছে আমাকে দেওয়া আছে, সেই নির্দেশকগুলা অম্লীয় মাধ্যমে কিরকম কালার দেখায় এবং ক্ষারীয় মাধ্যমে কিরকম কালার দেখায়, এটা আমাদের জানা থাকা লাগবে। তো আমরা এটা দেখি। এটা হচ্ছে আমার নির্দেশক, এটা মনে করো আমার অম্লীয় মাধ্যম, এটা আমার ক্ষারীয় মাধ্যম। তাহলে প্রথমটা আছে কি লিটমাস পেপার, প্রথমটা আছে লিটমাস। লিটমাস অম্লীয়তে কিরকম কালার দেখায়?
লাল লাল লাল। আর লাল ক্ষারীয়তে দেখায় নীল নীল নীল। নীল আচ্ছা, পরেরটা আছে মিথাইল অরেঞ্জ। পরেরটার নাম হচ্ছে কি মিথাইল অরেঞ্জ। এগুলো খুবই জটিল স্ট্রাকচার, আমাদের এটা দেখতে কিরকম, স্ট্রাকচার কেমন, ফর্মুলা বা সংকেত কি, এগুলো জানার কোনো দরকার নেই। এটা সংকেত অনেক জটিল একটা সংকেত, কিন্তু এটা আমাদের জানার কোনো দরকার নেই আপাতত। আমরা জাস্ট জানবো যে মিথাইল অরেঞ্জ সেটা ক্ষারীয় মাধ্যমে কিরকম কালার দেখায়, অম্লীয় মাধ্যমে কিরকম কালার দেখায়। তো মিথাইল অরেঞ্জ আমাদের অম্লীয় মাধ্যমে সাধারণত কিরকম কালার দেখায়? লাল হলুদ লাল। লাল হলুদ রং দেখায়। অম্লীয় মাধ্যমে এটাও লাল কালার দেখায়, কিন্তু ক্ষারীয় মাধ্যমে এটা হলুদ কালার দেখায়। এটা নীল দেখায় না, এটা হলুদ কালার দেখায়। ঠিক আছে, এরপরে একটা আছে, দেখো লাস্টে মিথাইল রেড। লাস্টে আমাদের আছে কি মিথাইল রেড। তো এই মিথাইল রেড, রেড কি কালার দেখায় জানি আমরা? স্যার আচ্ছা, কালো মিথাইল রেডও তোমার, হ্যাঁ, অম্লীয় মাধ্যমে সেটা লাল কালারই দেখায়। অম্লীয় মাধ্যমে সেটা লাল কালারই দেখায়, এবং তোমার এই যে আহ, ইটা বেসিক মানে ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যমে তোমার কিরকম কালার দেখায়? হলুদ কালার দেখায়। এই মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এর মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই, কালারে একটু পার্থক্য আছে। এটা মিথাইল রেড নর্মালি দেখতে লাল কালার, মিথাইল অরেঞ্জ নর্মালি দেখতে কমলা কালার। এই কারণে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। এটা অম্লীয় মাধ্যমে লাল কালার দেখায়, ক্ষারীয় মাধ্যমে হলুদ। এটা অম্লীয় মাধ্যমে লাল কালার দেখায়, ক্ষারীয় মাধ্যমে হলুদ। আর মাঝখানে একটা কমলা মাধ্যম আছে, যদি মাঝামাঝি থাকে, যে অম্লও না ক্ষারও না, দুইটার মাঝামাঝি কোন একটা জায়গায় আছে। ঠিক আছে, এদের সবারই একটা রেঞ্জ আছে, যে তোমার সামনে আমরা দেখবো পিএইচ কাকে বলে। তো সেখানে সবারই একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে তারা কালারটা চেঞ্জ করে। আরেকটা কে বাকি আছে? ফেনফথ্যালিন বাকি আছে। এটা ক্ষারকীয় দ্রবণে গোলাপি রং দেখায়। তাই দেখছো কখনো? স্যার না স্যার। আচ্ছা, তো তোমার অ্যাসিডিক সলিউশনে ফেনফথ্যালিন যেটা আছে, পিএইচ দিয়ে আমরা লিখলাম ফেনফথ্যালিন। এই ফেনফথ্যালিনটা অ্যাসিডিক বা অম্লীয় মাধ্যমে এটার কোনো কালার নাই। অম্লীয় মাধ্যমে এটা কালারলেস থাকে। ঠিক আছে, অম্লীয় মাধ্যমে এটার কোনো রং দেখায় না। কিন্তু যখন ক্ষারীয় মাধ্যম হয়ে যায় তখন কি কালার দেখা যায়? গোলাপি। গোলাপি। এটা গোলাপি কালার দেখায়। ঠিক আছে, সো এখান থেকে আমাদের এই যে নামগুলো আছে বইয়ে, সো নামগুলা, উদাহরণগুলো আমাকে জানা থাকা লাগবে। এবং এই উদাহরণগুলা কোনটা অম্লীয় মাধ্যমে কিরকম কালার দেখায়, কোনটা ক্ষারীয় মাধ্যমে কিরকম কালার দেখায়, এটা একটু আমরা সাধারণ জ্ঞানের জন্য একটু জেনে রাখবো। মাঝে মাঝে লিটমাস, যে সবসময় লিটমাসই আসবে এরকম তো কোনো নাই। লিটমাসের জায়গায় তোমার মিথাইল অরেঞ্জ দিয়েও প্রশ্ন করতে পারে, যে মিথাইল অরেঞ্জ এটা নির্দেশক। কেন নির্দেশক ব্যাখ্যা করো। যদি আমাকে বলে যে মিথাইল অরেঞ্জ একটা নির্দেশক, কেন একটা নির্দেশক, বা আমি কেমনে বুঝলাম এটা একটা নির্দেশক, বা নির্দেশক হিসেবে এটার কাজ কি, এটা আমাকে 2 নম্বরের জন্য ব্যাখ্যা করতে বললো, তখন আমি কি করব? তখন আমি একটু এই আমার এই ইনফরমেশনটাও আমরা অ্যাড করব, যে মিথাইল অরেঞ্জ এটার কালার চেঞ্জ হয়, লাল থেকে হলুদ হয়। আমি যখন অ্যাসিড, আমার যে এটার অম্লতা বা ক্ষারতা যখন চেঞ্জ করব, তখন আমার কালারটাও চেঞ্জ হয়। ক্ষার মাধ্যমে থাকলে হলুদ দেখায়, অম্ল মাধ্যমে থাকলে লাল দেখায়। এই কালার চেঞ্জ দেখে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে তোমার এই দ্রবণের অম্লতা বা ক্ষারতা বা পিএইচ চেঞ্জ হচ্ছে। যেহেতু আমি এটা দেখে বুঝতে পারি এটা নির্দেশ করে, তো এটা একটা নির্দেশক। ইসরাফিল বলো। স্যার, যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না ক্ষার এটা বোঝায়। যদি মানে কোনোটাই না বোঝে তো তো এটা আমরা কিভাবে বুঝবো? লিটমাস আচ্ছা, কাগজ বা মিথাইল অরেঞ্জ এটা কিভাবে ভেরি বুঝবো, গুড। মানে যে কোনোটাই নয়। কোনোটি নয়, বা এটা যে নিরপেক্ষ, এটা যে নিরপেক্ষ, এটা আমরা কিভাবে বুঝবো? তো লিটমাসে নিরপেক্ষ বোঝার জন্য খুবই সহজ। লিটমাসে নিরপেক্ষ বোঝার উপায় হচ্ছে কি তোমার, যদি আমি লাল এবং নীল দুই লিটমাস দিয়ে টেস্ট করে দেখবো, আমি একটা লাল লিটমাস পেপারও এখানে এই দ্রবণের মধ্যে চুবাবো, আমি একটা নীল লিটমাস পেপারও দ্রবণের মধ্যে চুবাবো। যদি কোনোটাই কালার চেঞ্জ না করে, যদি লালটাও কালার চেঞ্জ না করে, নীলটাও কালার চেঞ্জ না করে, তখন আমি বুঝবো এটা হচ্ছে আমাদের একটা নিরপেক্ষ, এটা কোনোটাই না, এটা অম্লও না, এটা হচ্ছে ক্ষারও না। ঠিক আছে, লিটমাস দিয়ে বোঝার উপায়। অন্যগুলা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, একটু আগেই বললাম যে এদের সবারই একটা নির্দিষ্ট পিএইচ এর রেঞ্জ আছে। এদের সবার এই পিএইচ, মানে আমরা যেটা অম্লতা বা ক্ষারতা যে স্কেলে মাপি, সেই স্কেলের নাম হচ্ছে পিএইচ স্কেল। ঠিক আছে, তো সেই স্কেলে সবারই একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। তো সেই রেঞ্জের মধ্যে যদি থাকে, সেই রেঞ্জের মধ্যে কোনোটার মধ্যে তোমার এই যে আহ, নিরপেক্ষ যেটা, সেই নিরপেক্ষটার রেঞ্জ হচ্ছে নর্মালি 7। নিরপেক্ষটার রেঞ্জ মানে নিরপেক্ষ যে ধরনের বস্তুগুলা তাদের পিএইচ থাকে সাধারণত 7। এখন 7 পিএইচ এ কোনটার কালার কি হয় সেটা আমাকে একটু কষ্ট করে জেনে নিতে হবে। আমার এটা একটা পিএইচ স্কেল আছে, স্কেলে কোন কালার কোন রেঞ্জে কি রকম দেখা যায়, এটার একটা চার্ট আছে। তো
তো সেখান থেকে আমি জেনে নিব যে 7, যদি পিএইচ 7 হয় তাহলে মিথাইল অরেঞ্জের কালার কি থাকে, পিএইচ যদি 7 হয় মিথাইল রেডের কালার কি থাকে, পিএইচ যদি 7 হয় ফেনফথ্যালিনের কালার কি থাকে, সেটা দেখে আমি মিলাই নিব যে তোমার ঠিক আছে কিনা। ওটা একটু কঠিন প্রসেস, কিন্তু যদি আমি লিটমাস দিয়ে টেস্ট করি সবচেয়ে ইজি প্রসেস। লিটমাস দিয়ে যদি আমি টেস্ট করতে চাই, লিটমাসে আমার যদি আমি লাল এবং নীল দুইটা লিটমাসই একসাথে ডুবাই এবং কোনোটাই কালার চেঞ্জ না করে, তখন সেটা আমি বুঝতে পারি যে এটা হচ্ছে আমার একটা কি নিরপেক্ষ বস্তু। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। ধন্যবাদ। আচ্ছা, ফাউজিয়া বলো। স্যার ফিনাফথেলিনের এখানে অম্ল কালারলেস দিয়েছেন কেন? অম্লীয় মাধ্যমে সে সাধারণত কোনো কালার দেখায় না। অম্লীয় সাদা মাধ্যমে এটা হচ্ছে তোমার পানির মতো ক্লিয়ার সলিউশন দেখা যায়, ট্রান্সপারেন্ট। সাদা কালারের মতো দেখা যায়। সাদা না, সাদা তো আসলে সাদা কালার আবার অন্যরকম। দেখো, পানি আর দুধ, দুধ হচ্ছে আমাদের সাদা কালার, কিন্তু পানি কিন্তু সাদা কালার না, পানি কিন্তু কালারলেস। পানি কিন্তু ট্রান্সপারেন্ট, এটাকে আমরা বলি স্বচ্ছ। ঠিক আছে, এই যে এই ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যমে সে সাদা কালার দেখায় না, সে কোনো কালারই দেখায় না, সে কালারলেস, পানির মতো স্বচ্ছ একটা দ্রবণ হয়। বুঝতে পারছি? নিরপেক্ষ। না, নিরপেক্ষ না, অম্লীয় মাধ্যমে। অম্লীয় মাধ্যমে নিরপেক্ষতেও তোমার ই থাকে, নিরপেক্ষতেও তোমার সে কালারলেসই থাকে, কারণ ফেনোফথ্যালিনের যে রেঞ্জ, সেই রেঞ্জটা শুরু হয় 8-এর পর থেকে, এবং নিরপেক্ষটা হচ্ছে তোমার 7। So, পানি তোমার নিরপেক্ষতেও সে কালারলেস থাকে, অম্লীয় মাধ্যমেও সে কালারলেস থাকে। এখন নিরপেক্ষ মাধ্যমে কি থাকে সেটা আমাদের মনে রাখার কোনো দরকার নেই, আমাদের এই দুইটা মানে চরম পর্যায়ে মনে রাখলেই হবে। অম্ল আর ক্ষার এই দুইটা চরম পর্যায়ে মনে রাখলেই হবে, মাঝামাঝি, নিরপেক্ষ তো মাঝামাঝি। তো মাঝামাঝি মনে না রাখলেও চলবে। মাঝামাঝিটা শুধুমাত্র আমরা লিটমাস দিয়ে বুঝতে পারলেই হবে, কারণ নিরপেক্ষ টেস্ট করার জন্য আমার লিটমাস টেস্টই এনাফ। স্যার অম্লীয় কি 7-এর পরে, আর ক্ষার হচ্ছে 7-এর ছোট মানে নিচে? না, অম্লীয় 7-এর নিচে এবং ক্ষারীয় হচ্ছে 7-এর উপরে। এটা সামনে আছে, পিএইচ স্কেল আমরা দেখবো, সমস্যা নেই। অম্লীয় হচ্ছে আমাদের 7-এর নিচে, পিএইচ যদি 7-এর নিচে থাকে তখন সেটাকে আমরা বলি অম্লীয়, আর পিএইচ যদি 7-এর উপরে থাকে তখন সেটাকে বলি ক্ষারীয়। ঠিক আছে, পিএইচ হচ্ছে তোমার 0 থেকে 14 পর্যন্ত, পিএইচ স্কেলটা আমার, এই স্কেলটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 হচ্ছে আমার অম্ল, আর 7 থেকে তোমার 14 হচ্ছে আমাদের ক্ষার। এবং পারফেক্ট 7, যেটা এক্স্যাক্টলি 7 তো সম্ভব না, 6.4 থেকে 7.4 এইরকম রেঞ্জ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার নিরপেক্ষ। তাহলে নির্দেশকের কালার চেঞ্জ কি আমরা বুঝতে পারছি? নির্দেশক তাহলে কি করে? নির্দেশকের কাজ হচ্ছে কালারটা চেঞ্জ করে ফেলা তোমার দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রবণটা যদি আমাদের অম্লীয় প্রকৃতির হয় তাহলে সেটা একরকম কালার দেখা যায়, আর যদি আমার দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে কালারটা অন্যরকম দেখা যায়। এবং এই কালার দেখে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে কি আমার অম্ল নাকি এটা আমার ক্ষার, এটা কি আমার অম্ল নাকি ক্ষার। এখন এক এক ধরনের অম্লের জন্য আমরা এক এক রকম নির্দেশক ব্যবহার করি। কোন কোন অম্লের জন্য মানে যেটা হচ্ছে তোমার লিটমাস ব্যবহার করা সহজ আমার জন্য, সেটাতে আমি লিটমাস ব্যবহার করি। যেটা আমার মিথাইল অরেঞ্জ ব্যবহার করতে হয়, বললাম না রেঞ্জ থাকে, একটা রেঞ্জের মধ্যে যদি লিটমাস তোমার না থাকে, মিথাইল অরেঞ্জ থাকে, তাহলে সেই মিথাইল অরেঞ্জ ব্যবহার করি। যদি না থাকে তাহলে ফেনফথ্যালিন ব্যবহার করি। আমাদের অনেকগুলো আছে, শুধুমাত্র এই 4টা না, এই 5টা না, আরো আছে। সরি, 4টা দেওয়া আছে তোমাদের বইয়ে, আরো অনেকগুলো নির্দেশক আছে, আমরা এক এক কেসে এক এক নির্দেশক ব্যবহার করি। আচ্ছা, তো লিটমাসটা কিভাবে বানানো হয় এটা একটু আমাদের জানা দরকার। লিটমাস পেপার, এই যে লিটমাস পেপারের যে কালারটা, লিটমাস পেপার তো মানে নর্মাল কাগজের মতোই বানানো হয়, কাগজ যেভাবে বানানো হয় সেলুলোজ দিয়ে, তোমার বিভিন্ন মন্ড টন্ড দিয়ে কাগজ বানানো হয়, সেরকম ভাবে কাগজ বানানো হয়। তবে স্পেশাল একটা পদার্থ দেওয়া হয় আমাদের লিটমাস পেপারের মধ্যে, সেটার নাম কি? লাইকেন নামক আচ্ছা, গাছের। জানি না, সেটার নাম হচ্ছে আমাদের লাইকেন। আমরা লাইকেন একটা গাছের নাম, লাইকেন, LICHEN, লাইকেন। ঠিক আছে, লাইকেন একটা গাছের নাম। সো লাইকেন গাছ থেকে, গাছের যে রস, এই লাইকেন গাছের রস থেকে এক ধরনের রং পাওয়া যায়। এই লাইকেন গাছ, এটার রসটাকে যদি আমি এক্সট্রাক্ট করি, সেই রস থেকে এক ধরনের লাল কালার বানানো যায়, একটা লাল কালার বানানো যায়। এই লাল রং দিয়ে তোমার সাধারণত লিটমাস কাগজকে রঙিন করা হয়। এই লাইকেন কেন ইউজ করা হয়, বা লাইকেন গাছের রস কেন ইউজ করা হয়? এই লাইকেন গাছের রস, এটা যদি তোমার মনে করো অ্যাসিডিক একটা মিডিয়ামের মধ্যে দেওয়া হয়, তখন সেটা লাল কালার দেখা যায়। এটা অ্যাসিডিক মিডিয়ামে থাকে এবং অ্যাসিডিক মিডিয়ামে সে লাল কালার শো করে। যদি কোনো কারণে এটাকে আমি একটা ক্ষারের মধ্যে দিয়ে দেই এই লাইকেন গাছের রসটাকে, তখন সেটা নীল কালার হয়ে যায়। ঠিক আছে, তো লিটমাস কাগজে আমার এই রংটা ব্যবহার করা হয়। কোন রং?
লাইকেন গাছের একটা যে রস, সেই রস থেকে প্রাপ্ত রং। তাহলে লাইকেন কিসের নাম? লাইকেন একটা গাছের নাম, এবং এই গাছ থেকে এক ধরনের রস পাওয়া যায়। সেই রসের যে কালার, সেই রসের কালারটা হচ্ছে লাল, মানে রসের কালার লাল না, রস থেকে একটা লাল কালার পাওয়া যায়, একটা লাল রং পাওয়া যায়। সেই লাল রং দিয়ে আমার লিটমাস পেপারটা বা লিটমাস কাগজটাকে রঙিন করা হয়। তাহলে লাইকেন থেকে আমি যে লিটমাস তৈরি করি সেটা তো আমার কি কালার হয়? লাল। 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 লাল কালার হওয়ার কথা, সেই লিটমাস কাগজটা আমার লাল কালার হওয়ার কথা। কিন্তু লিটমাস তো দুই ধরনের পাওয়া যায়, একটা লাল পাওয়া যায়, একটা নীল পাওয়া যায়। তাহলে এই লাল থেকে আমি নীল করব কিভাবে? আমি লাইকেন থেকে লিটমাস পেপার বানাইলাম, সেটা লাল কালার পাওয়া গেল, কিন্তু আমার তো লাল দরকার নেই, আমার তো লালও দরকার, নীলও দরকার। তাহলে নীল করব কিভাবে আমি এটাকে? স্যার খারের ভিতরে মানে খার ইউজ করলে তখন কাগজ নীল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নীল লিটমাস পেপার তৈরি করার সময় আমাকে ক্ষার ব্যবহার করতে হয়। এই লাইকেনের সাথে ক্ষার মিশিয়ে, মানে লাইকেন গাছের যে রসটা পেলাম সেটার সাথে আমি যদি ক্ষার মিশাই, ক্ষার মিশিয়ে সেটার কালার নীল করে, এরপর হচ্ছে আমি কি করি, কাগজে ব্যবহার করি, কাগজটা তৈরি করি, প্রস্তুত করি। ঠিক আছে, যাতে লাল লিটমাস পেপারটাকে যদি আমি একটা ক্ষারীয় দ্রবণে করি, ডুবাই, নিমজ্জিত করি, তখন সেটা কালার চেঞ্জ করে নীল হয়ে যায়। এবং নীল নীল লিটমাস পেপারটাকে যখন আমি এটার ভিতরে এই তোমার একটা অম্লীয় মাধ্যমে যখন আমি সেটাকে দেই, তখন ওই যে ক্ষার আর অম্ল সেটা বিক্রিয়া করে নাই হয়ে যায়, লাইকেনের লাল কালারটা শো পায়, লাল কালারটা প্রকাশ পায়। কারণ নীল লিটমাস পেপারে আমি এক্সট্রা করে একটা বেস দিছিলাম, এক্সট্রা করে একটা ক্ষার দিয়ে আমি নীল বানাইছি সেটাকে। এখন আমি যখন অম্লীয় দ্রবণে দেবো, তখন সেই ক্ষার আর অম্ল বিক্রিয়া করে নাই হয়ে যাবে, আমার লাইকেনের যে লাল কালার, সেই লাল কালারটা আবার ফুটে উঠবে। তো আমার লিটমাস পেপার অম্লীয় দ্রবণে আবার লাল কালার শো করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে দিয়ে দেয় যে আমি একটা যে কোনো একটা আননোন দ্রবণ নিলাম, আমি জানি না এটা কিসের দ্রবণ, সেটার মধ্যে আমি একটা লিটমাস পেপার ডুবাইলাম, দুইটা লিটমাস পেপার ডুবাইলাম, একটা হচ্ছে নীল কালার ডুবাইলাম, একটা হচ্ছে লাল কালার ডুবাইলাম। আমি দেখলাম যে লাল কালারটা নীল হয়ে গেছে, কিন্তু নীল কালারটা কোনো চেঞ্জ হয় নাই। তাহলে কি বুঝবো, এই দ্রবণটা কি অম্লীয় না ক্ষারীয়? স্যার ক্ষারীয়। বাকিরা কি বুঝি নাই কোশ্চেনটা? স্যার আবার বলেন, বুঝিনি। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল আমার কাছে একটা আননোন, আমি জানি না, এরকম একটা কিছু একটা দ্রবণ দেওয়া হয়েছে আমাকে, আমাকে বললো যে বের করো এটা কি অম্ল নাকি ক্ষার। আমি কি করলাম, আমি তো জানি না এটা অম্ল না ক্ষার, তো আমি কোন লিটমাস পেপার ডুবাবো সেটা তো আমি জানি না। আমি একটা লাল লিটমাস পেপার এবং একটা নীল লিটমাস পেপার সেখানে কি করলাম, নিমজ্জিত করলাম। নিমজ্জিত করার পরে দেখা গেল যে লাল লিটমাস পেপারটা নীল হয়ে গেছে, কিন্তু নীলটার কোনো কালার চেঞ্জ হয় নাই। তাহলে আমি কি বুঝবো এটা কি ক্ষার নাকি অম্ল? খার। ক্ষার। এটা হচ্ছে আমাদের একটা ক্ষার দ্রবণ, একটা ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, আবার যদি উল্টা কাজ হইতো যে নীলটা লাল হয়ে গেছে কিন্তু লালটার কোনো চেঞ্জ হয় নাই, তখন কি ধরনের দ্রবণ হইতো? অম্ল। অম্ল। দ্রবণ হইতো। ভেরি গুড। আর যদি কোনোটাই কালার চেঞ্জ না করে? নিরপেক্ষ। 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 নিরপেক্ষ দ্রবণ। ঠিক আছে, নিরপেক্ষ দ্রবণ। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন আমরা অম্ল কি ক্ষার কি সেই জিনিস না জেনেই আমরা অম্ল এবং ক্ষার আলাদা করতে শিখে গেলাম। এখন আমি আলাদা করে ফেলছি, আমি বুঝে গেছি এই জিনিসটা অম্ল। এখন এটার বৈশিষ্ট্য তাহলে কি কি সেগুলো আমাকে জানতে হবে। আমি এই যে তোমার নীল লিটমাস পেপারকে তোমার লাল করে বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের একটা অম্ল। এখন এই অম্লটা, সেটার বৈশিষ্ট্যটা কি রকম, সেটা আসলে কি রকম আচরণ করে, সেটা দেখতে কেমন, সেটা তোমার যখন দ্রবণ করবে, দ্রবণ যখন তৈরি করবে, তখন সে কি তৈরি করবে, কিভাবে দ্রবণ তৈরি করবে, এই জিনিসগুলো এখন আমাকে পড়তে হবে, জানতে হবে। তাহলে অম্ল বা অ্যাসিড কাকে বলে, দেখো সংজ্ঞাটা কি লেখা আছে। সংজ্ঞা হচ্ছে অ্যাসিড হলো এই ধরনের এক ধরনের রাসায়নিক পদার্থ। কোন রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে। তার মানে অম্লের মধ্যে আমি দেখে চেনার একটা উপায় হচ্ছে, মানে এটা একদম ফিক্স না যে দেখে হাইড্রোজেন থাকলেই অম্ল হবে, কিন্তু যেগুলো অম্ল সেগুলোর মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকবে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। যেমন যেগুলো আমরা সবচেয়ে ফেমাস চিনি যেগুলা, সেগুলো হচ্ছে যেমন HCl, হাইড্রোজেন আছে, এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন আছে। সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানেও হাইড্রোজেন আছে। ফসফরিক অ্যাসিড, হাইড্রোজেন আছে। তোমার নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোজেন আছে। ঠিক আছে, তো এই সকল ভাবে আমরা দেখে একটা ধারণা করতে পারি যে এটা অ্যাসিড হতে পারে। কিভাবে ধারণা করতে পারি, যে আমাদের হাইড্রোজেন থাকবেই, এক বা একটাও হাইড্রোজেন থাকতে পারে, একাধিক হাইড্রোজেন থাকতে পারে, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে। এবং শুধুমাত্র হাইড্রোজেন থাকলেই হবে না, হাইড্রোজেনটাকে কি করতে হবে, পানিতে H+ আয়ন দিতে হবে।
পানিতে H+ আয়ন উৎপন্ন করতে হবে। আচ্ছা, আয়ন উৎপন্ন করে সাধারণত আয়নিক যেগুলো যৌগ আছে তারা, তাই না? আয়নিক যৌগ তারা সাধারণত আয়ন উৎপন্ন করে, কিন্তু এখানে একটাও আয়নিক যৌগ না, এই কোনোটাই আয়নিক যৌগ না, তারপরেও এরা আয়ন তৈরি করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে তারা অ্যাসিড, তারা অম্ল। তাদের এই যে হাইড্রোজেনটা, এটা খুবই দুর্বল ভাবে যুক্ত থাকে অন্যটার সাথে, এই তোমার ক্লোরিনের সাথে অথবা সালফিউরিক অ্যাসিডের সাথে অথবা নাইট্রিক অ্যাসিডের যে বাকি নাইট্রেটের সাথে খুবই দুর্বল ভাবে কি করে, এটা যুক্ত থাকে। এবং দুর্বল ভাবে যুক্ত থাকার কারণে তোমার এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে তারা ছেড়ে দেয়। কোন হাইড্রোজেনটা? এই যে তার সাথে লাগানো হাইড্রোজেন আছে না একটা, সালফিউরিক অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্লোরিন আর হাইড্রোজেন, এখানে যে লাগানো এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন গুলাকে তারা ছেড়ে দেয়। এটা কারণ আছে, কারণ আমরা আহ, দেখবো, অসুবিধা নাই। এই হাইড্রোজেন গুলা খুবই দুর্বল ভাবে লাগানো থাকে, এবং এই দুর্বল ভাবে যখন লাগানো থাকে, পানিতে যখন আমরা দেই, পানির প্রভাবে, পানির আকর্ষণের কারণে এই হাইড্রোজেন গুলাকে তারা ছেড়ে দেয়। হাইড্রোজেন গুলো যদি ছেড়ে দেয় তাহলে কি হয়ে যায়? H+ হয়ে যায়। এখন হাইড্রোজেন তার তো ইলেকট্রন নিয়ে রাখার মতো ক্ষমতা নাই, সে তো তোমার 1 নাম্বার গ্রুপে থাকে, সে ইলেকট্রন ত্যাগ করতে চায় সাধারণত। হাইড্রোজেন তো কি করে, ইলেকট্রন গ্রহণ করতে চায় নাকি ত্যাগ করতে চায়? ত্যাগ এটা কি ত্যাগ জানি করতে আমরা? চায়। হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করতে চায়। হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতে চায়। তো হাইড্রোজেন যখন এখান থেকে বের হয়ে চলে আসে, তখন আর সে সাথে করে নিজের ইলেকট্রনটা নিয়ে আসে না, নিজের ইলেকট্রনটাকে রেখে চলে আসে। ইলেকট্রনটাকে রেখে সে H+ আকারে পানিতে বের হয়ে যায়। এখান থেকে তোমার, হ্যাঁ, এখান থেকে একটা যায়, এখান থেকে একটা যায়, কিন্তু এখানে দুইটা আছে, এখান থেকে তোমার দুইটাই বের হয়, দুইটা H+ আকারে বের হয়ে চলে যায়। ঠিক আছে? এবং যখন পানিতে আমার H+ যারা দিতে পারে, যারাই পানিতে আমার H+টা দিতে পারে, তাদেরকে আমরা বলি, কি বলি? অম্ল বা অ্যাসিড বা অম্ল। অম্ল বা অ্যাসিড বা অম্ল। ঠিক আছে, তাহলে আমাদের কিছু অ্যাসিড বা অম্ল, এই যে এখানে লেখা আছে দেখো, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। এটা অ্যাসিডের একটা মানে প্রিলিমিনারি বৈশিষ্ট্য। আমি অ্যাসিড চিনবো কিভাবে? এটা, এগুলোকে বলা হয় এম্পিরিক্যাল অবজারভেশন বা এম্পিরিক্যাল তোমার ডাটা, যেগুলো আমরা খালি চোখে দেখে বা অবজার্ভ করে বুঝতে পারি। এটার জন্য আমার কোনো যন্ত্রে মাপতে হয় না, কোনো একটা মেশিন দিয়ে সেটাকে মাপতে হয় না, কিংবা এখানে কোনো জটিল হিসাব নিকাশ করতে হয় না। সেগুলোকে আমরা বলি এম্পিরিক্যাল, মানে অবজারভেশন বেসড। ঠিক আছে? দেখে বোঝা যায়, খালি চোখে দেখে বোঝা যায়। তো অ্যাসিড খালি চোখে চেনার উপায় হচ্ছে কি? লিটমাস পেপার দিয়ে টেস্ট করা। যদি আমি লিটমাস পেপার দিয়ে টেস্ট করি, তাহলে আমার নীল লিটমাস পেপারকে অ্যাসিড লাল করে, এবং লালটাকে কি করে? নীল করে লালটাকে নীল করে। লাল, লাল লালই থাকে। থাকে। লাল লিটমাস পেপার লালই থাকে, নীলটাকে লাল করে। এই যে এখানে কনফিউজ হয়ে গেছি আমরা, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, তার মানে এই না লালটাকে আবার নীল করবে। লালটাকে নীল করার দায়িত্ব হচ্ছে আমার ক্ষারের। আরে হ্যাঁ, ক্ষার যেটা, সেটা লালকে নীল করবে, কিন্তু অ্যাসিড শুধুমাত্র নীল লিটমাস পেপারকে লাল করবে। আর লাল লিটমাস পেপার দিলে সেটার কোনো কালার চেঞ্জ হবে না, লাল লালই থেকে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমাদের কিছু অ্যাসিড চেনা উচিত, যে তোমার কোথায় কোথায় অ্যাসিড পাওয়া যেতে পারে। একটু আগে তো চিনলাম 3টা অ্যাসিড, যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে তোমার নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4। এগুলা এগুলো হচ্ছে আমাদের সব অজৈব অ্যাসিড। এগুলা সবই আমার ইনঅর্গানিক বা অজৈব। জীব আর জড় তো বুঝি নাকি? জীব আর জড় বুঝি না আমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো অজৈব হচ্ছে যেগুলা সবই তোমার অজৈব সোর্স থেকে আসে। সালফার, অক্সিজেন, এগুলা নর্মালি কোনো প্রাণীর বডি থেকে আসে না, এগুলা মাটির নিচে থেকে আসে। ঠিক আছে? এই যে হাইড্রোজেন, এটা পানির তোমার একটা কোনো প্রাণীর বডি থেকে আসা লাগে না, এটা বাতাস থেকে আসে। সো অজৈব অ্যাসিডের মানে, অজৈব বা যে কোনো একটা অজৈব যৌগ মানে হচ্ছে তোমার যেই যৌগের সবগুলাই এরকম কোন একটা অজৈব সোর্স থেকে আসবে, ইনঅর্গানিক সোর্স থেকে আসবে, যেমন মাটির নিচে থেকে আসবে অথবা বাতাস থেকে আসবে অথবা পানি থেকে আসবে। এগুলোকে আমরা বলি অজৈব জিনিসপাতি। যেমন নাইট্রোজেন বাতাস থেকে আসে, অক্সিজেন বাতাস থেকে আসে, সালফার মাটির নিচে থাকে। এগুলো সব হচ্ছে আমাদের অজৈব। আচ্ছা, তাহলে জৈব কি? জৈব হচ্ছে যেগুলোর মধ্যে কার্বন আছে, সেগুলো জৈব। কার্বন আছে, হাইড্রোজেন আছে, সেগুলো হচ্ছে আমাদের জৈব। যেমন কিছু জৈব অ্যাসিডের আমরা নাম দেখি, যেমন তোমাদের বইয়ে চারটা দেওয়া আছে, চারটা আমি তুলি নাই, তারপরে একটু আমাদের এই চারটা কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে মানে হিসাবে আসতে পারে, যে তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড আছে, কিংবা আমলকিতে কোন অ্যাসিড আছে, এটা তো আমাকে জানতে হবে, তাই না? সো দেখি প্রথমটা কি আছে, আঙ্গুর। আঙ্গুর, তারপরে কি, কমলা আর লেবু। এই তিনটার মধ্যে কি অ্যাসিড আছে?
সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক ঠিক আছে। অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। এই তিনটার মধ্যে আছে আমাদের সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের সংকেত কি আমরা জানি? C6H8O7 C6H8O7। ঠিক আছে। সো এটার স্ট্রাকচার বা গাঠনিক সংকেত জানার আমার দরকার নাই, কিন্তু এই যে এই সংকেতগুলা সবগুলার একটু চেষ্টা করবো মনে রাখার। অন্য যেগুলো আছে সাইট্রিক, টার্টারিক, অক্সালিক, তারপরে অ্যাসকর্বিক, ম্যালিক, এটার গাঠনিক সংকেত একটু বড়, গাঠনিক সংকেত একটু জটিল। গাঠনিক সংকেত আমরা না জানলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে তোমার আণবিক সংকেত যেটা, মানে কয়টা কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে, কয়টা অক্সিজেন আছে, এই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে খুব একটা ক্ষতি নাই, কিন্তু তারপরেও চেষ্টা করব যাতে যতটুকু মনে থাকা যায় মনে রাখা যায়। তারপরে আছে কি তেঁতুল। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। আচ্ছা, টার্টারিক অ্যাসিডের সংকেত কি? টার্টারিক অ্যাসিডের সংকেত কি জানি না। C4H6O6। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড হচ্ছে আমাদের C4H6O6, টার্টারিক অ্যাসিড। আচ্ছা, এরপরে কি আছে? টমেটো। টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। খুবই সহজ, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত কি? বুঝি নাই, কেউ একজন অ্যান্সার দিয়েছে, আমি বুঝি নাই এটা। অনেকে অনেক রকম ভাবে মনে থাকে যে C2H2O4। ঠিক আছে, C2H2O4, বা এটার গাঠনিক সংকেতটা খুবই মজার, এটাকে আমরা বলি হুক্কু, HOOC, COOH। ঠিক আছে, অনেকে হুক্কুও বলে, মনে রাখা সহজ। ঠিক আছে, COOH, HOOC আর COOH। দেখো তো, কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন চারটা। C2H2O4, অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আর কি আছে? টমেটোর পরে কি আছে? আমলকি। আমলকিতে থাকে Ascorbic আমাদের acid। অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেতটা কি দেখে ফেলো। সংকেত কি অ্যাসকর্বিক অ্যাসিডের? এটা হচ্ছে আমাদের C6, আবার এটার মতো 6 কার্বন বিশিষ্ট C6H8, একটা অক্সিজেন কম। সরি, একটা না, দুইটা, একটা কম, হ্যাঁ 7 ছিল, এখানে হচ্ছে আমাদের 6। এই যে সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড একই রকম, কাছাকাছি। এগুলোর মধ্যেও অ্যাসকর্বিক অ্যাসিড থাকতে পারে, লেবু কমলার মধ্যেও অ্যাসকর্বিক অ্যাসিড থাকতে পারে, নাই যে একদমই তা না, থাকতে পারে। এটা কি C6H8O7, আর এখানে হচ্ছে C6H8O6, একটা অক্সিজেন কম, তাছাড়া বাকি সবকিছু সেম। ঠিক আছে, এই অ্যাসকর্বিক অ্যাসিডের আরেকটা নাম আছে, জানি আমরা, ভিটামিন সি। ভিটামিন সি। ভেরি গুড। এই ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিডকে বলা হয় ভিটামিন সি। ঠিক আছে, এই অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে আমাদের ভিটামিন সি। আচ্ছা, এরপরে আমলকির পরে কি আছে? আপেল আর আনারস। ম্যালিক অ্যাসিড। আপেল আর আনারস, ম্যালিক অ্যাসিড, খুবই ফেমাস আমাদের একটা অ্যাসিড। এটার সংকেত কি? ম্যালিক অ্যাসিডের সংকেত জানি? স্যার জানি না। কি সংকেত কি? স্যার হ্যাঁ, C4H6O5 maybe. C4H6O5। ঠিক আছে, C4H6O5। তো ম্যালিক বানান দুই রকমের আছে, একটা হচ্ছে EIC, আরেক জায়গায় তোমার দেখবা কিছু কিছু জায়গায় আছে IC। একই কথা, বাংলায় লিখবো আমরা, অসুবিধা নাই। সো ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, বানান দেখে কনফিউজ হওয়ার কারণ নাই কোনো। তো ম্যালিক অ্যাসিড ICও লেখা যায়, EICও লেখা যায়, বাংলায় আমরা লিখবো নর্মালি, এটা হচ্ছে C4H6O5। এখন এই সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো আমাদের, বা মনে রাখতে বেশি মনে রাখা উচিত কোনগুলা? প্রথমত হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিডটা অতটা ইম্পর্টেন্ট না, সাইট্রিক অ্যাসিড মনে থাকলে অ্যাসকর্বিক অ্যাসিড এমনিতে মনে থাকবে। সাইট্রিক অ্যাসিড যদি মনে থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড এমনিতেই মনে থাকবে, জাস্ট একটা অক্সিজেন কম। ঠিক আছে, তারপর তেঁতুলেরটা টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এবং আপেলেরটা ম্যালিক অ্যাসিড।
আর অক্সালিক অ্যাসিড এটা তোমার মনে না রাখতে চাইলেও মনে থাকবে। ঠিক আছে, জাস্ট হুক্কু মনে রাখবা তাহলেই হবে। HOOC COOH, এটা গেল আমাদের অ্যাসিডের পরিচিতি। কিছু অ্যাসিড আমরা চিনলাম, এখানে কোনো এগুলার এক একটা স্ট্রাকচার এক এক রকম, খুবই আজব আজব স্ট্রাকচার আছে কিছু, কিন্তু এগুলো আমাদের খুব একটা মনে রাখার বা মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা জাস্ট সংকেত পর্যন্তই থাকবো যে কোন ফলে কোন অ্যাসিডটা থাকে। তেঁতুলে কি থাকে, টমেটোতে কি থাকে, আমলকিতে কি থাকে, আপেল আনারসে কি থাকে, আঙ্গুরে কি থাকে, বা কমলা লেবুতে কি থাকে, এই জিনিসগুলো মানে কোন ফলের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে এবং তাদের সংকেতটা কি, সরি, এই সংকেতগুলো আমাদের জাস্ট মনে রাখলেই হবে। এবং এই প্রত্যেকটা অ্যাসিডকে আমি টেস্ট করার উপায় কি, চাইলে আমি একটু লেবুর রস নিয়ে তোমার লিটমাস পেপার দিয়ে টেস্ট করতে পারি, নীল কালার লিটমাস পেপার দিয়ে টেস্ট করলে দেখবো যে লাল হয়ে যাবে। একটু তেঁতুলকে পানিতে গুলায়ে এটার ভিতরে আমি একটু লিটমাস পেপার দিয়ে টেস্ট করতে পারি, যদি ইচ্ছা হয় যে এটা অ্যাসিড কিনা বুঝবো কিভাবে, তখন সেই ক্ষেত্রে আমরা টেস্ট করতে পারি। টেস্ট স্যার করে দেখবো যে করছি। সবগুলোর মধ্যে অ্যাসিড আছে। করছো? আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে তো ভালো, আমরা নিশ্চিত হতে পারলাম যে জি না স্যার, আসলে অ্যাসিড। আমিও করছি। স্যার, তাহলে আমাদের কোনো আর ডাউট নাই যে এগুলো অ্যাসিড। জি স্যার। ওকে, তাহলে অ্যাসিডের আসলে ঘটনাটা কি ঘটে? আমি যে অ্যাসিড, এই অ্যাসিডে আমার ঘটনাটা কি ঘটে আমরা কিন্তু অলরেডি বলছি যে পানিতে H+ দিয়ে দেয়। পানিতে কি করে? H+ দিয়ে দেয়। আচ্ছা, এখন এখানে তোমার দুই রকমের বিক্রিয়া, মানে বিক্রিয়া দুই রকমের না, বিক্রিয়া একটাই। বিক্রিয়াকে আমি দুই ভাবে লিখতে পারি। আমাকে অম্ল বা অ্যাসিডের বিক্রিয়া লিখতে হতে পারে কোনো কোনো জায়গায়, সেক্ষেত্রে আমি কি করব, মনে করো আমি HCl লিখবো, তখন কিছুই করব না, আমি শুধুমাত্র এটাকে একটা আয়নিক কম্পাউন্ডের মতো ভেঙে ফেলবো, একটা পজিটিভ এবং নেগেটিভ ক্যাটায়ন বা এবং অ্যানায়নে ভেঙে ফেলবো, আর কোনো কাজ নেই আমার। আমি HCl লিখবো, একটা টান দিব, টান দেওয়ার পরে এখানে একটা H2O দিব। পানি যেহেতু পানির উপস্থিতিতে ভাঙে, পানির উপস্থিতি ছাড়া এটা ভাঙতে পারে না, সো পানির উপস্থিতিতে ভাঙবো, H+ আলাদা করব, আর বাকি পুরো পার্টটা আলাদা করে ফেলবো। H+ আলাদা করবো, আর বাকি যা থাকবে তাই আলাদা করে ফেলবো। এরপরে তোমার যদি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড হয়, CH3COOH, সরি একটা ও হয়ে গেছে। আচ্ছা, যদি কোনো জায়গায় দেখো এরকম COOH আছে, COOH থাকা মানে একদম চোখ বন্ধ করে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। ঠিক আছে, অর্গানিক অ্যাসিডে আমাদের COOH এই মূলকটা থাকে, এই মূলকটা আমাদের থাকে COOH। এবং যখন আমি হাইড্রোজেন ভাঙবো, এখানে দেখবো অনেকগুলো হাইড্রোজেন থাকবে, কিন্তু এখান থেকে হাইড্রোজেন আমি বের করবো না। হাইড্রোজেন ভাঙবো অলওয়েজ এই COOH এর লাস্টের হাইড্রোজেনটাকে ভাঙবো। কি বললাম? যদি আমার এরকম COOH থাকে, তখন সেটা আমাদের একটা কি জৈব অ্যাসিড নির্দেশ করে, অর্গানিক অ্যাসিড নির্দেশ করে। এবং এই অর্গানিক অ্যাসিডকে যখন আমি ভেঙে বিক্রিয়া লিখবো, তখন আমি হাইড্রোজেন কোথা থেকে বের করব? ওই সামনের CH3, এখানে ভাবলাম যে এখানে বেশি হাইড্রোজেন আছে, এখান থেকে একটা সরাই দেই। এই কাজ কিন্তু আমরা করব না। আমরা কি করব, আমরা এই যে লাস্টের এই যে COOH এর যে অ্যাসিডটা, হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে বের করব। তাহলে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? এটাকে ভাঙলে পাওয়া যাবে H+, এবং এটা বাদে বাকি যাটা আছে সম্পূর্ণটা। তাহলে COO, এটা যদি প্লাস হয় তাহলে পুরোটা মাইনাস, CH3COO মাইনাস। ঠিক আছে, এই ধরনের, এটা হচ্ছে আমার অ্যাসিডের বিক্রিয়া। তাহলে এখানে আমাকে উপরে ছোট করে পানি লিখতে হবে, H2 লিখতে হবে, কারণ পানি ছাড়া তো এটা ভাঙবে না, পানি ছাড়া তো এটা ভাঙবে না। তাহলে CH3COOH, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। এটা কি আমরা কোনো জায়গায় শুনেছি অ্যাসিটিক অ্যাসিড, বা কোনো ব্যবহার দেখেছি? তো শুনছি। কোথায় শুনেছি? স্যার, বই দেখছি। এই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে কি করে? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ছিল না যেটা। এই অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের ভিনেগার আছে না, ভিনেগার, ভিনেগার চিনি। স্যার, জি ভিনিগারের স্যার। হ্যাঁ, জি স্যার। এই অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণই হচ্ছে আমার ভিনেগার। আমি যদি অ্যাসিটিক অ্যাসিডের মনে করো 4 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড নিলাম, তার মধ্যে বাকি 96 মিলিলিটার পানি দিয়ে 100 মিলিলিটার করলাম, এই যে দ্রবণটা পাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের ভিনেগার। এখানে যে জল বেশি। বুঝি নাই।
আচ্ছা, তাহলে আমাদের দুইটা অ্যাসিডের মানে ভাঙা দেখলাম। এই যে H2SO4, এটাকে আমরা ভাঙতে পারবো না এখন? এটাকে ভাঙলে কি পাওয়া যাবে বলো তো? এটাকে ভাঙলে কি পাওয়া যাবে পানির উপস্থিতি যদি ভাঙি? H প্লাস H হাইড্রোজেন আয়ন আর Super সালফেট minus. হাইড্রোজেন মাইনাস। আচ্ছা, একজন বলছো যে H+ আর HSO4-, বাকি আবার কেউ কেউ বলতেছো তোমার H+ আর হচ্ছে SO4 2-। তো দুইজনই সঠিক, দুইটাই ঠিক। এখানে আমরা কি বলছি, H2SO4 দুইটা হাইড্রোজেন দেয়, H2SO4 কি করে, দুইটা H+ দেয়, তাই না? সো বিক্রিয়াটা এখানে দুইটা মানে দুই স্টেপে বিক্রিয়াটা ঘটে। একটা হচ্ছে তোমার ফার্স্টে H+ দেয়, এরপরে H+ আর কি HSO4- দেয়, আবার এই HSO4- সে নিজে আবার ভাঙে, এটা আবার ভেঙে কি হয়, আবার H+ দেয় আর SO4 2- দেয়। তাহলে টোটাল H+ পাইলাম কয়টা আমি, একটা দুইটা। তাহলে আমি ডিরেক্টলি এটাও লিখতে পারি যে H2SO4 কে আমি ডিরেক্টলি এটাও লিখতে পারি যে 2H+ তার সাথে SO4 2-। ঠিক আছে, বিক্রিয়া যদিও দুই ভাগে ঘটে, তারপরে আমি একসাথে লিখতে পারি, কিন্তু বিক্রিয়া আমার দুইটা ধাপেই ঘটে, যে H+ আর HSO4-, আবার এই HSO4- ভেঙে H+ আর SO4 2- হয়। হ্যাঁ সোহা বলো। স্যার এই যে HSO4- কে ভাঙলে হাইড্রোজেন প্লাস আয়ন আর SO4 তো উপরে -2- কেন? এখানে তো 2- ছিল না। আচ্ছা, এই যে দেখো HSO4 এটার উপরে একটা মাইনাস আছে না, জি উপরে স্যার। একটা মাইনাস আছে তো নাকি? এই মাইনাসটা কার জন্য, এই যে হাইড্রোজেনটা চলে গেছে এই হাইড্রোজেনের ইলেকট্রনের জন্য, জি নাকি আগে থেকে অলরেডি একটা মাইনাস আছে? এখন এই হাইড্রোজেন যখন চলে যাবে এ আরো একটা ইলেকট্রন দিয়ে যাবে না? এই যে হাইড্রোজেনটা, এটা যখন চলে যাবে এ তো H+ হয়ে চলে যাবে নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে তো এই হাইড্রোজেনটাও একটা ইলেকট্রন দিয়ে যাবে, তাহলে আগে একটা ইলেকট্রন ছিল অলরেডি, এখন আরো একটা ইলেকট্রন দিল, তাহলে কয়টা ইলেকট্রন হলো এক্সট্রা? দুইটা দুইটা এক্সট্রা দুইটা দুইটা। এক্সট্রা ইলেকট্রন হলো, তাহলে 2- দিতে হবে আমাকে। বুঝতে পারছো? স্যার মানে আগে থেকেই একটা মাইনাস ছিল, পরে আরেকটা হ্যাঁ মাইনাস হয়, হ্যাঁ সেই জন্য দুইটা হ্যাঁ, হয়েছে। পরে আর একটা মাইনাস হয়েছে, হ্যাঁ হ্যাঁ। মাইনাসের রিজনটা হচ্ছে আমার H+ যেহেতু বের হয়ে যাচ্ছে, সো সে কি ইলেকট্রন এখানে রেখে চলে যাচ্ছে। সো ইলেকট্রন যেহেতু বেশি হয়ে গেছে, যতটুকু দরকার ছিল যতটুকু ছিল তার চেয়ে ইলেকট্রন বেশি হয়ে গেছে এখন, এই কারণে সেটা মাইনাস আছে। বুঝছি ওকে। স্যার। আচ্ছা, এখন হাইড্রোজেন থাকলেই যে আমি সেটাকে তোমার অ্যাসিড বলে ফেলবো একদম চোখ বন্ধ করে, এটা কি আমরা করতে পারবো? না না। স্যার, পানিতে না হাইড্রোজেন স্যার আয়ন তৈরি করতে হবে। হ্যাঁ, পানিতে H+ দিতে হবে, পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করতে হবে। যেমন তোমাদের বইয়ে আছে যে মিথেনের কথা বলা আছে, তাই না? মিথেন, মিথেন কি, মিথেন হচ্ছে তোমার যে জিনিসটা পানি তোমার আমরা দেখে আসছি অলরেডি মিথেনের কাজ মনে হয় খুব সম্ভবত দহন বিক্রিয়াতে। মনে আছে মিথেনের সংকেত? CH4। CH4, CH4। CH4। আচ্ছা, এই যে CH4, এই CH4 কে যদি আমি পানিতে দেই, সে পানিতে কি করে, H+ দেয়? না। দেন না সে কিন্তু স্যার পানিতে H+ দিবে না। এই যে এই যৌগগুলো পানিতে H+ দেয়, কারণ এই যৌগগুলোর মধ্যে ওই যে বললাম না হাইড্রোজেন খুবই দুর্বল বন্ধনে আবদ্ধ আছে, কিন্তু CH4-এ একটা কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন সমানভাবে বন্ধনে আবদ্ধ আছে, চারটার প্রতি আবার কার্বনের আকর্ষণ একদম সমান, কেউ কারোর প্রতি বৈষম্য করে নাই। ঠিক আছে, তাহলে সবাইকে সমানভাবে ধরে রাখছে, যেহেতু সবাইকে সমানভাবে ধরে রাখছে তো কি কেউই বের হতে চাবে না, কেউই পানিতে H+টা দিতে চাবে না, কোনোটাই বের হবে না, যেহেতু কোনোটাই আমার পানিতে H+ দিবে না, তো এটা কি আমার কোনো অ্যাসিড না, এই জিনিসটা আমার অ্যাসিড না বা অম্ল না। অম্ল হইতে হলে তাকে অবশ্যই পানিতে H+ দিতে হবে, মানে পানিতে H+টা ছেড়ে দিতে হলে H+ কে একটা দুর্বল বন্ধনে আবদ্ধ থাকতে হবে, যেখানে যেটা এখানে নাই, এই যে তোমার মিথেনের ক্ষেত্রে নাই, সবাই সমানভাবে আছে।
এই কারণে মিথেন আমার কি অ্যাসিড না। ঠিক আছে, নর্মালি সাধারণত নিউট্রাল থাকে। ওকে, তাহলে অ্যাসিড সম্পর্কে আমরা আশা করি কম বেশি একটু বুঝতে পারছি। তাহলে অ্যাসিড যদি বুঝতে পারি, তাহলে এখন দেখি আমরা একটু ক্ষারকে যাই বা বেজে যাই। ক্ষারক ইংলিশে আমরা কি বলতেছি এটাকে? বেস। বেজ। এর ইংলিশে আমরা এটাকে বলি বেজ। আচ্ছা, বেজ বা ক্ষারক কি? ক্ষারক হচ্ছে সে ধরনের রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে এবং পানিতে হাইড্রক্সিল OH মাইনাস, এটার নাম কি? OH মাইনাস। হ্যাঁ, OH নাম কি? এই যে এটা এটা কি আয়ন নাকি যৌগমূলক? যোগমূলক। এটা হচ্ছে আমাদের একটা যৌগমূলক। কিন্তু যৌগমূলক। যেহেতু চার্জ আছে, সো আয়নের মতো আচরণ করে। সো হাইড্রক্সিল যৌগমূলক বা OH মাইনাস আয়ন এই জিনিসটা পানিতে তৈরি করে, পানিতে হাইড্রক্সিল দিয়ে দেয়। তাদেরকে আমরা বলি কি? বেজ বা ক্ষারক। বেজ বা ক্ষারক। ঠিক আছে, হাইড্রক্সিল আয়ন তৈরি করে। ওকে, এখন এই হাইড্রক্সিল, এটা এখানে দেখো একটু জিনিস এটা খেয়াল করি আমরা। এই যে হাইড্রক্সিল, যখন আমরা এটাকে আলাদা বলবো, মানে আলাদা লিখবো কিংবা আলাদা উচ্চারণ করব, তখন কিন্তু তার নাম হাইড্রক্সিল। কিন্তু যখন এটা কোনো একটা যৌগে ব্যবহার হয়ে যাবে, তখন কিন্তু আর হাইড্রক্সিল থাকে না, তখন সেটার নাম কি হয়ে যায়? হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। হাইড্রক্সাইড হয়ে যায়, তখন সেটার নাম হয়ে যায় হাইড্রক্সাইড। ঠিক আছে, so যেমন এই যে ক্যালসিয়াম অক্সাইড, তো এটা না তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড CA, এটার মধ্যে যদি আমি OH দেই, তখন এটার নাম হয়ে যায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এটা না, এই ক্যালসিয়াম অক্সাইড না, কিন্তু এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তখন লাস্টে IDE যুক্ত হয়, আইড। আর যখন আলাদা থাকে, আমি শুধুমাত্র যৌগমূলকটা নিয়ে কথা বলি, তখন সেটা হয় OH মাইনাস হাইড্রক্সিল। ঠিক আছে, নামকরণটা একটু খেয়াল করে আমরা উচ্চারণ করবো আর কি। তাহলে এটাকে অনেকে হাইড্রক্সাইড আয়ন বলে। এটা হাইড্রক্সাইড আয়ন না, হাইড্রক্সাইড যখন আমার যৌগে ব্যবহার হয়, তখন সেটার নাম হয় হাইড্রক্সাইড। আর এমনিতে এটা হচ্ছে হাইড্রক্সিল। সোহা, কি আরো কোনো প্রশ্ন করবা নাকি? না স্যার, আগে আচ্ছা, করেছি। ঠিক আছে। তাহলে আমাদের যে সকল রাসায়নিক পদার্থগুলো কি করে, তোমার পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করে, পানিতে যারা হাইড্রক্সিল আয়ন তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ক্ষার, সরি ক্ষারক। তাদেরকে বলা হয় ক্ষারক বা বেজ। ক্ষারক। আচ্ছা, ক্ষার আর ক্ষারক কিন্তু দুটো আলাদা জিনিস, একটু পরে আমরা দেখবো। সো ক্ষার বলবো না, তাদেরকে ক্ষারক বলবো। ওকে, কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড বা অ্যামোনিয়া, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কি? CaO। CaO, ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড। এটার নাম কি? আর একটা নাম আছে না এটার? চুন। 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 চুন, ক্যালসিয়াম অক্সাইড বা চুন। এই ক্যালসিয়াম অক্সাইড কিংবা অ্যামোনিয়া NH3, যদিও এটা পাশে লেখা 3, নিচে হবে 3, কোনো কারণে হয়তো বা সাবস্ক্রিপ্ট আসে নাই। তো NH3 বা অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া বা ক্যালসিয়াম অক্সাইড, এখানে তোমার অক্সিজেন হাইড্রোজেন একসাথে নাই। দেখো, এখানে হাইড্রোজেন আছে কিন্তু অক্সিজেন নাই, এখানে অক্সিজেন আছে কিন্তু হাইড্রোজেন নাই। তো একসাথে হাইড্রোজেন বা অক্সিজেন নাই, কিন্তু তারপরেও এরা পানিতে কি করতে পারে? হাইড্রোক্সিল দিতে পারে। এরপরেও এরা পানিতে কি করতে পারে? হাইড্রোক্সিল আয়ন তৈরি করতে পারে। হাইড্রোক্সিল আয়ন তৈরি। হ্যাঁ, এই কারণে এদেরকে ক্ষারক, এদেরকেও আমরা ক্ষারক বলি। সো ক্ষারক হতে হলে যে এই অক্সিজেন এবং হাইড্রোজেন থাকতেই হবে একসাথে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু পানিতে তোমার OH মাইনাস আয়ন দিতে পারলেই হয়েছে। পানিতে OH মাইনাস আয়ন দিতে পারলেই সেটাকে আমি বলতে পারবো একটা ক্ষারক। ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন থাকলেই সেটা অ্যাসিড হয় না, এই ক্ষেত্রে আবার কি, তোমার বেজ হইতে হলে আবার হাইড্রোজেন অক্সিজেন একসাথে থাকতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, না থাকলেও হতে পারে। যেমন উদাহরণ হচ্ছে আমার অ্যামোনিয়া, উদাহরণ হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়া, এগুলোর মধ্যে তোমার হাইড্রোজেন অক্সিজেন একসাথে নাই, কিন্তু তারপরেও এরা ক্ষারক। ক্ষারকের বৈশিষ্ট্য কি? ক্ষারকের বৈশিষ্ট্য হচ্ছে লাল লিটমাস পেপারকে নীল করে। লাল লিটমাস পেপারকে কি করে? নীল করে। আর নীল নীল লিটমাস করে। পেপারকে থাকে। নীল করে। রং নীলই পরিবর্তন থাকে, হয় না। কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, নীল নীলই থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কিছু উদাহরণ দেখি, আমাদের ক্ষারকের কিছু উদাহরণ দেখি। তো ক্ষারকের উদাহরণ কোনগুলা? ক্যালসিয়াম উদাহরণ দাও তো, হাইড্রোক্সাইড। কয়েকটা উদাহরণ দাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড। H3। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, অ্যামোনিয়া তো দেওয়াই আছে আমাদের এখানে। আর কি হতে পারে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড।
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, যত রকম হাইড্রোক্সাইড আছে সবগুলোই আমাদের সাধারণত বেজ বা ক্ষারক। ঠিক আছে। Okay. আচ্ছা, এখন এই যে দেখো তো এগুলোর মধ্যে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সবগুলোকে আমি ঠিক লিখছি? স্যার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এখানে 3 হবে না, ওই যে OH এর পর 3 হবে না? হ্যাঁ, এটা তো আমার জিজ্ঞেস করার আগে তোদের ধরা উচিত ছিল। স্যার আপনার কথা Three স্পষ্ট বুঝতেছি না। কেন হবে এখানে? স্যার অ্যালুমিনিয়ামের দেখছিলাম। দুজনই 3। অ্যালুমিনিয়াম দুজনে 3। বললাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে 3 হলো কেন? OH এর পরে অ্যালুমিনিয়ামের যোজনী 3। অ্যালুমিনিয়ামের দুজনে 3 সেজন্য। আচ্ছা, সোডিয়ামের যোজনী এক। 1। ঠিক আছে, যোজনী অনুসারে আমরা CaOH2 সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 এভাবে আমরা এটাকে ঠিক করতেছি বা সংকেতটা ঠিক মতো লিখতেছি। আচ্ছা, এরা সবাইকে যদি আমি কি করি, পানিতে দেই, পানিতে একটু বিক্রিয়া দেখি, একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখি একটু বড় আছে, 3টা বেরোবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কি করবে, AlOH3, এটাকে যদি আমি পানিতে দেই, পানিতে এটা কি করবে, এটা ভেঙে যাবে, ওই অ্যাসিডের মতোই ভেঙে যাবে। ওই অ্যাসিড আমি H+ কে আলাদা করতেছিলাম, বাকি সবকিছু একসাথে থাকতেছে, আর এখানে আমাকে OH- কে আলাদা করতে হবে, বাকি সবকিছু একসাথে থাকবে। তাহলে ও তোমার OH- আগেই লিখবো না, আগে পজিটিভটাই লিখবো, Al3+ প্লাস 3টা OH-, নাকি ঠিক লিখছি না ভুল লিখছি? স্যার এটা বুঝি নাই, আরেকবার বুঝে দিই। আচ্ছা, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটাকে যদি আমি পানিতে কি করি, পানিতে দ্রবীভূত করি, পানিতে এটাকে দেই, পানিতে তো ভাঙবে। এখন অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, অ্যাসিডের ক্ষেত্রে করতেছিলাম যে H+ থেকে আলাদা করতেছি, বাকি যা কিছু আছে সবকিছু একসাথে আলাদা রাখতেছি আমরা। তো এখানেও আমার হাইড্রোক্সাইড, হাইড্রোক্সিল আয়ন যেটা আছে OH-, এটাকে আলাদা করতে হবে, আর বাকি সবকিছু একসাথে থাকবে। তাহলে OH বের করে ফেলি। এখন আমি এখান থেকে দেখতেছি আমার অ্যালুমিনিয়াম আছে একটা, OH আছে কয়টা, 3টা। তাহলে এটাকে যদি আমি পানিতে দেই কয়টা OH দিবে? 3টা। 3টা। 3টা OH দিবে। তো আমি কি 3টা OH কে আলাদা করে ফেললাম, এবং অ্যালুমিনিয়াম যেহেতু 3টা OH ছেড়ে দিছে, এখন OH তো নেগেটিভ তাই না, OH তো OH-, সে যাওয়ার সময় ইলেকট্রন নিয়ে যাচ্ছে একটা করে, সে যাওয়ার সময় একটা করে, এই যে একটা করে ইলেকট্রন নিয়ে যাবে। তো 3টা অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাহলে অ্যালুমিনিয়াম 3+। বলতে পারি? জি স্যার স্যার। এখানে 3+ হলে আচ্ছা, অ্যালুমিনিয়াম 3+ হলে এই যে OH3- হয় না কেন? 3টা OH, যে OH তো 3- হয় না, OH এর চার্জ তো -1। হাইড্রোক্সিলের কি -3 চার্জ হয় কখনো? হাইড্রোক্সিলের চার্জ হয় -1, কিন্তু হাইড্রোক্সিল আছে কয়টা দেখো তো এখানে, এই যে এই যোগে AlOH3, হাইড্রোক্সিল কয়টা আছে? 3টা আছে স্যার। 3টা আছে। প্রত্যেকে যদি একটা একটা করে ইলেকট্রন নিয়ে চলে যায়, কয়টা ইলেকট্রন নিবে টোটাল? ও স্যার বুঝছি, 3টা ইলেকট্রন নেবে। 3টা ইলেকট্রন নিয়ে চলে গেছে, এই জন্য অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। কিন্তু হাইড্রোক্সিলের ইলেকট্রন তো একটার বেশি নিতে পারে না সে, কিন্তু 3টা যেহেতু নিয়ে চলে গেছে এই জন্য 3OH-। OH3- লিখলে কিন্তু মারাত্মক ভুল হবে, OH3- কোনো কিছু নাই, OH3- বলে কিছু নাই। ঠিক আছে, হাইড্রোক্সিল OH-, এবং এটা 3টা বের হয়েছে দেখে সেখান থেকে আমাদের 3OH-, আর অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। আচ্ছা, এখন OH বাদে কিভাবে তোমার হাইড্রোক্সাইড দিতে পারে, যেমন অ্যামোনিয়াটা যদি আমরা একটু দেখি, অ্যামোনিয়াকে যদি আমি বিক্রিয়া করাই পানির সাথে, অ্যামোনিয়াকে আমি পানির সাথে বিক্রিয়া করাবো, অ্যামোনিয়া প্লাস ওয়াটার, এখানে কি হবে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা পানির উপস্থিতিতে হচ্ছিল, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা পানির উপস্থিতিতে ভাঙতেছে, এটাকে বলা হয় কি, এই বিক্রিয়াটাকে বলা হয় পানির দ্বিতীয় উপস্থিতিতে বিক্রিয়া। হ্যাঁ, এটা জাস্ট একটা ডিকম্পোজিশন, পানির উপস্থিতিতে ডিকম্পোজ হচ্ছে। কিন্তু এখানে আমার পানিটাও পানি সহ বিক্রিয়া হবে, পানি সহ বিক্রিয়া হলে এটাকে বলা হয় হাইড্রোলাইসিস। ঠিক আছে, বা পানি বিশ্লেষণ। এই বিক্রিয়ার নাম হচ্ছে পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। পানি বিশ্লেষণ, এখানে আমার পানিও ভাঙবে, এই অ্যামোনিয়াও বিক্রিয়া করবে, কিন্তু এখানে কিন্তু পানি ভাঙে নাই, এখানে কি পানি ভাঙছে? না স্যার।
আমার পানিটা কিন্তু ভাঙে নাই, পানি না ভেঙে শুধুমাত্র অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙেছে, কিন্তু এখানে আমার অ্যামোনিয়াও বিক্রিয়া করবে, আমার পানিটাও ভেঙে বিক্রিয়া করবে। তাহলে এই বিক্রিয়া করলে কি তৈরি হবে দেখি আমাদের। এই পানিটা ভাঙে, পানিটা নর্মালি ভাঙে কিভাবে? পানি যখন আমি ভাঙে, যেখানেই পানি ভাঙি না কেন আমি, পানির বিক্রিয়া ঘটাইলে পানি সবসময় এরকমই হবে, H+ আর OH-। একদম ফিক্সড, এই বিক্রিয়াটা ফিক্সড। পানিকে যদি আমি বিয়োজিত করি, পানি বিয়োজিত হইলে H+ তৈরি করবে এবং OH- তৈরি করবে। তাহলে এই যে পানির H+, এই পানির H+ এই অ্যামোনিয়ার সাথে যে যুক্ত হবে, অ্যামোনিয়ার সাথে যুক্ত করে তৈরি করবে অ্যামোনিয়াম NH4+, এবং এইখানে OH- আছে। অ্যামোনিয়াম প্লাস এই জিনিসটা একটা পজিটিভ জিনিস, OH- এটা একটা নেগেটিভ জিনিস, একে অপরকে আকর্ষণ করবে, আকর্ষণ করে তৈরি করবে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আকর্ষণ করে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে বিক্রিয়াটা আর এই বিক্রিয়ার মধ্যে কি পার্থক্যটা বুঝতে পারছি আমি? দেখো ভালোভাবে খেয়াল করো, এই বিক্রিয়া, উপরের বিক্রিয়াটাতে আমার শুধুমাত্র অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে পানিতে OH- আয়ন দিচ্ছে, কিন্তু এই যে নিচে তোমার অ্যামোনিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া যখন করতেছে তখন পানিও ভাঙতেছে, অ্যামোনিয়াও বিক্রিয়া করতেছে, তাহলে প্রথমে আমার একটা হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, আমার একটা হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে। এখন তৈরি হয়ে গেছে হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সাইড আবার পানিতে যখন বিক্রিয়া করবে, এই হাইড্রোক্সাইডটা পানিতে সুন্দর মতো ভেঙে অ্যামোনিয়াম প্লাস, NH4+ আর OH- তৈরি করবে। এই যে এই ঘটনাটা আবার ঘটবে, এই ঘটনাটা আবার ঘটবে যখন আমি পানিতে আবার মানে অনেক পানি দিব, অনেক বেশি পানি থাকবে, তখন পানির উপস্থিতিতে এটা ভেঙে আবার অ্যামোনিয়াম প্লাস আর OH- তৈরি করে ফেলবে। এই যে পানিতে OH- দিল, সুতরাং অ্যামোনিয়া হচ্ছে আমার একটা কি? ক্ষারক। আচ্ছা হ্যাঁ, স্নেহা বলো। অ্যামোনিয়ার বিক্রিয়াটা একবার একটু তোমার হাইড্রোক্সাইড নাই, তাই না? OH একসাথে নাই, হাইড্রোজেন আছে শুধুমাত্র, অক্সিজেন নাই এর মধ্যে। তাহলে আমার যদি পানিতে হাইড্রোক্সিল দিতে হয়, তাহলে তো ফার্স্টে আমাকে একটা হাইড্রোক্সিল তৈরি করতে হবে। আমার যৌগের মধ্যে তো হাইড্রোক্সিল থাকা লাগবে, যৌগের মধ্যে যদি হাইড্রোক্সিল নাই থাকে তাহলে আমি হাইড্রোক্সিল দিব কিভাবে? তাই না? এটা তো আমাদের কথা যে আমরা যে যৌগের মধ্যে যদি OH একসাথে না থাকে তাহলে আমি OH কিভাবে দিব? তো সেই ক্ষেত্রে আমার প্রথমে বিক্রিয়াটা কি ঘটে, অ্যামোনিয়াকে যখন আমি পানিতে ডুবাই বা পানিতে মিশ্রিত করি, দ্রবণ তৈরি করি, তখন আমার এই অ্যামোনিয়া পানিকে ফার্স্টে ভাঙে, পানিটা ভাঙে এই জায়গায়, পানিটা বিয়োজিত হয়, পানি বিয়োজিত হয়ে কি তৈরি করে? H+ তৈরি করে এবং OH- তৈরি করে। পানি বিয়োজিত হয়ে H+ এবং OH- তৈরি করে। এই H+ এবং OH- এটা অ্যামোনিয়ার সাথে কি হয়ে যায়? লাগে, অ্যামোনিয়ার সাথে জোড়া লাগে, অ্যামোনিয়ার সাথে সংযোজন ঘটে। কথা কি আমার কেটে কেটে যাচ্ছে জি স্যার। জি স্যার। নাকি বোঝা যাচ্ছে? স্যার একটু কেটে কেটে Up আসছে। down হচ্ছে। ওকে, তাহলে আরেকটু আস্তে আস্তে বলি যে আমাদের অ্যামোনিয়ার ফার্স্টে যখন পানি আমরা বিক্রিয়া করাই অ্যামোনিয়ার সাথে, তখন কি হয়? পানিটা ফার্স্টে বিয়োজিত হয়ে H+ এবং OH- আলাদা হয়ে যায়। এরপরে অ্যামোনিয়ার সাথে এই H+টা গিয়ে যুক্ত হয়, কি তৈরি করে? অ্যামোনিয়াম তৈরি করে। NH3 এর সাথে H+ যুক্ত হয়ে অ্যামোনিয়াম তৈরি করে। এবং এই অ্যামোনিয়াম যেহেতু একটা পজিটিভ জিনিস এবং হাইড্রোক্সাইড আছে আগে থেকে অলরেডি, হাইড্রোক্সিল আছে, পানি ভেঙে হাইড্রোক্সিল তৈরি করে ফেলছি অলরেডি আমরা, এই জিনিসটা আগে থেকে আমার দ্রবণে আছে। তাহলে অ্যামোনিয়াম NH+ এবং NH4+ এবং হাইড্রোক্সাইড, হাইড্রোক্সিল OH-, এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন। উল্টা বিপরীত জিনিস, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আচ্ছা, তাহলে অ্যামোনিয়া কিভাবে ক্ষার হলো? অ্যামোনিয়া ক্ষার হওয়ার প্রথম শর্ত হচ্ছে অ্যামোনিয়া পানিতে ফার্স্টে দ্রবণ তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। পানিতে প্রথমে কি করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন তৈরি করে ফেলছে, তখন তো সে কি সুন্দর মতো পানিতে আবার বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দিতে পারবে। এখন তার মধ্যে OO আছে, H-ও আছে, তার মধ্যে অক্সিজেনও আছে, হাইড্রোজেনও আছে, সে পানিতে OH- দিতেও পারবে। তখন আমরা এটাকে ক্ষারক বলতে পারবো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বিক্রিয়াটা আমার এখানে 2 স্টেপে ঘটে। তাহলে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, এটা একটা স্টেপ, এরপরে সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে পানিতে OH- আয়ন দেয়। সবাই কি বুঝতে পারছি?
জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। হ্যাঁ সোহা বলো। স্যার তাহলে আমরা কখন বুঝবো যে পানিকে মানে বিযোজিত হতে হবে? যখন যৌগের মধ্যে হাইড্রোক্সিল আয়ন থাকবে না তখন? হ্যাঁ, যৌগের মধ্যে যদি হাইড্রোক্সাইড না থাকে, যেমন এই ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে এখানেও আমার হাইড্রোক্সাইড নাই, সো এই ক্ষেত্রেও যখন আমি পানিতে দিব তখন ফার্স্টে পানি ভেঙে এই যে সেম ভাবে এইচ প্লাস ওএইচ মাইনাস তৈরি করে এটার সাথে ওএইচ যুক্ত হবে, বাকি এইচ প্লাস তোমার অক্সিজেনকে নিয়ে চলে যাবে। এটা ফার্স্টে পানিতে ঢুকে তোমার হাইড্রোক্সাইড তৈরি করে নিবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফার্স্টে তৈরি করে নিবে পানিতে। আর এটা তৈরি করতে হলে অবশ্যই পানিকে ভাঙতে হবে। এরপরে সেটা যখন পানিতে আমার ওএইচ মাইনাস আয়ন দিবে তখন আমি সেটাকে বলতে পারবো যে এটা হচ্ছে, হ্যাঁ এটা আমার একটা ক্ষারক। ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন স্যার আমাদের তাহলে এই কি যে, হলো ক্যালসিয়াম? হ্যাঁ, ঠিক আছে। আমাদের খুবই বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্য জানতে হবে নাকি? জি স্যার। তাহলে ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্যটা কি? ক্ষারক কাকে বলে সেটা তো আমরা জানলাম অলরেডি, আমরা কিন্তু জানি যে ক্ষারক কাকে বলে। যাদের মধ্যে হাইড্রোক্সাইড আছে অথবা হাইড্রোক্সাইড নাই সমস্যা নেই, কিন্তু পানিতে যদি হাইড্রোক্সিল দেয়, ওএইচ মাইনাস দেয়, তাদেরকে আমরা বলি ক্ষারক। তাদেরকে আমরা বলি ক্ষারক নাকি? তাহলে এই ক্ষারক জি গুলার মধ্যে ক্ষার কোনটা? এই ক্ষারক গুলার মধ্যে ক্ষার হচ্ছে তারা যারা পানিতে দ্রবীভূত হয়। যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। যেই ধরনের ক্ষারক পানিতে দ্রবীভূত হয়ে যায় সেগুলোকে বলা হয় কি? ক্ষার। এই যে স্যার। ক্ষার, মেইন পার্থক্যটা কোথায়? পানিতে দ্রবীভূত হওয়া। এই যে যে সমস্ত ক্ষারক আমাদের পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। যারা পানিতে দ্রবীভূত হয় না তারা স্টিল ক্ষারক। পানিতে দ্রবীভূত হয় না তো কি হয়েছে? ওএইচ মাইনাস আয়ন দেয়, দ্রবীভূত নাই হতে পারে, কিন্তু তোমার অন্য একটা, শুধুমাত্র যে ওএইচ মাইনাস আয়ন দিলেই তারা ক্ষারক হয় এরকম না। ক্ষারকের আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা তোমার সাথে এটাকে আমি অম্লের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে আমার লবণ আর পানি তৈরি করবে। আমি দেখতেছি একটা জিনিস, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে দ্রবীভূত হয় না। এটা পানিতে দ্রবীভূত হয় না খুব বেশি একটা, এটা সলিবিলিটি বা দ্রাব্যতা অনেক কম। এটাকে যদি আমি মনে করো পানির মধ্যে 10 মিলিগ্রাম দেই, এটা হাইয়েস্ট 1 মিলিগ্রাম দ্রবীভূত হয়, বাকি 9 মিলিগ্রাম দ্রবীভূত হয় না। এটা দ্রাব্যতা অনেক কম। তো এটাকে আমি তো আর কি বলতে পারবো না, তখন এটাকে আর ক্ষার বলতে পারবো না। কিন্তু এটা স্টিল দিতে দেওয়ার সক্ষমতা তার আছে। এবং এটাকে যদি আমি একটা অ্যাসিড বা অম্লের সাথে বিক্রিয়া করাই, অবশ্যই লবণ এবং পানি তৈরি করবে। কিন্তু এটা যেহেতু পানিতে দ্রবীভূত হইতে পারতেছে না, এই কারণে এটাকে আমি আর ক্ষার বলতে পারবো না। তাহলে ক্ষার হচ্ছে কি? ক্ষার হচ্ছে আমার এমন ক্ষারক যেই ক্ষারকগুলা পানিতে দ্রবীভূত হয়, এবং যেই ক্ষারকগুলা পানিতে দ্রবীভূত হয় না সেগুলাকে আমরা শুধু ক্ষারকই বলবো, ক্ষার বলতে পারবো না। হ্যাঁ স্নেহা বলো। স্যার ক্ষারক হলে তো অবশ্যই পানিতে আয়ন উৎপন্ন করতে হবে। হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করার জন্য তো পানিতে দ্রবীভূত হইতে হবে, কিন্তু হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয় না। তাহলে কিভাবে পানিতে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে? অ্যামোনিয়া কি হয় না? পানিতে দ্রবীভূত হয় না, অ্যালুমিনিয়াম কে হাইড্রোক্সাইড। বলছে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয় না। ঠিক আছে, পানিতে দ্রবীভূত হয় না। সে কি করে? এই যে বললাম না যে শুধুমাত্র পানিতে OH মাইনাস দেওয়া এটা ক্ষারকের একটা বৈশিষ্ট্য, শুধুমাত্র একটা বৈশিষ্ট্য না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে একদমই দ্রবীভূত হয় না এরকম না। এটার দ্রবণীয় মানে দ্রাব্যতা খুবই কম। এটা তোমার খুবই অল্প পরিমাণে দ্রবীভূত হয় পানিতে, মনে করো দুই একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে OH মাইনাস দিয়ে বাকিটুকু আর দ্রবীভূত হয় না। তাহলে কিন্তু তার, যতটুকু দ্রবীভূত হয় ততটুকুই হচ্ছে গিয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। হ্যাঁ, যতগুলো দ্রবীভূত হয় ততগুলো হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এবং শুধুমাত্র এই একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে এটাকে ক্ষারক বলা যায় না। বললাম না যে আমরা যদি অম্লের সাথে বিক্রিয়া করাই, সে যদি বিক্রিয়ায় লবণ আর পানি তৈরি করতে পারে তাহলে সে অবশ্যই একটা ক্ষারক। তো অনেকে আছে যেটা পানিতে দ্রবীভূত হয়ে OH মাইনাস দেয় না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তাও অল্প একটু হলেও OH মাইনাস আয়ন দেয় পানিতে, অল্প একটু দেয়, খুবই অল্প পরিমাণ। কিন্তু এমন অনেকে আছে যারা কোনোভাবেই OH মাইনাস দেয় না,
তারপরেও এরা ক্ষারক। কিভাবে ক্ষারক? ওই যে তোমার সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার লবণ এবং পানি তৈরি করতে পারে। ক্ষার জি বা স্যার। ক্ষারক বা অ্যাসিডের এটাকে ব্যাখ্যা করার 4টা থিওরি আছে। আমরা একটা পড়ি, 8, 9, 9, 10 পর্যন্ত আমরা একটা পড়ি, যেটা হচ্ছে তোমার এই যে H+ আর OH-। এটাকে ব্যাখ্যা করার আরো অনেকগুলো থিওরি আছে, টোটাল 4টা থিওরি আছে। সব অন্য থিওরি অনুসারে তাকে ক্ষারক আমি বলতে পারি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারটা কি হয়েছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেখানে তো একটা ভুল লেখা আছে, CaOH2 হবে এটা। আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমার সমস্যাটা কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কম হওয়ায় সে খুবই অল্প পরিমাণে পানিতে দ্রবীভূত হয়। এত অল্প পরিমাণে যে বলা যায় সে দ্রবীভূত হয় না বললেই চলে। যতটুকু দ্রবীভূত হয় ততটুকু OH- আয়ন আমাকে দিতে পারে। এবং দ্রবীভূত হওয়া ছাড়াও আমি এটাকে কনফার্ম করতে পারি যে এটা একটা ক্ষারক। কিভাবে? এটাকে একটা অম্লের সাথে বিক্রিয়া ঘটায়, অম্লের সাথে বিক্রিয়া ঘটালে সে একটা লবণ এবং পানি তৈরি করে। এখান থেকে আমি বুঝতে পারি যে এটা একটা ক্ষারক। এবং যেহেতু পানিতে দ্রবীভূত হয় নাই, সো কি এটা একটা ক্ষার না, শুধুমাত্র ক্ষারক। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তোমার OH- দেয়, তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানিও দেয়, আবার পানিতে দ্রবীভূতও হয়। সো এটা কি একই সাথে ক্ষারকও আবার ক্ষারও, দুইটাই। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। লাইনটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো এই তোমার যে স্টেমটা আছে বইয়ে, তার লাস্টে একটা মানে এরপরে কিছু কথা লেখা আছে যে সাবান স্পর্শ করলে পিচ্ছিল মনে হয়, এর কারণ হলো সাবানে ক্ষার থাকে। তো অম্ল এবং ক্ষারের কিছু বৈশিষ্ট্য, মানে কিছু স্পেসিফিক মানে তোমার এম্পিরিক্যাল বৈশিষ্ট্য আছে যেটা আমরা বুঝতে পারি। যেমন অম্ল হচ্ছে তোমার বা অ্যাসিড যেটা অম্ল, সেই অম্ল তোমার টক। অম্লের যে টেস্ট, সেই টেস্টটা কি সাওয়ার বা টক টেস্ট। আমরা তো এই যে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলা তোমার খেয়ে টেস্ট করি না, খুবই বিষাক্ত বা খারাপ, এগুলো তো আমরা খাই না। কিন্তু এই যে লেবুর মধ্যে থাকে, তারপরে হচ্ছে তোমার কম টমেটোর মধ্যে থাকে, কমলা লেবুর মধ্যে থাকে, কিছু কিছু আঙ্গুরের মধ্যে থাকে, এরপরে তেঁতুল। আপেলে আপেলে যখন কাঁচা কাঁচা অবস্থায় থাকে, আপেলে যখন কাঁচা অবস্থায় থাকে তখন একটু হালকা টক টক লাগে। তো আমরা এগুলো দেখে বুঝতে পারি সকল যতগুলো অ্যাসিড আছে, অ্যাসিড নর্মালি টক হয়। অ্যাসিডের টেস্ট সাওয়ার বা টক। অম্লের কোনো এরকম কোনো টেস্ট নাই। আবার ক্ষারের এরকম কোনো টেস্ট নাই। ক্ষার আমরা কিভাবে বুঝবো? এই যে ক্ষার হচ্ছে তোমার পিচ্ছিল, ক্ষার নর্মালি আর পিচ্ছিল। Todos. ক্ষার ক্ষার কি? ক্ষার হচ্ছে আমাদের পিচ্ছিল। আবার অম্ল যদি আমি হাতে টাচ করি, বা অম্ল যদি হাত না ঠিক হাত বা মেটাল যে কোনোতে টাচ করি, তাহলে এখানে ক্ষয় হয়। হাতে যদি দেই হাত পুড়ে যায়, যদি আমি মেটালের উপর দিই মেটাল ক্ষয় হয়। ঠিক আছে, তো অম্লের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে ক্ষয়কারী, সে করোসিভ। সে অর্গানিক কম্পাউন্ড হোক আর মেটাল হোক, সে সেটাকে ক্ষয় করতে পারে। অম্ল হচ্ছে আমাদের ক্ষয়কারী একটা পদার্থ। ক্ষার নর্মালি ক্ষয়কারী না। ক্ষার সাধারণত ক্ষয় করে না। কিন্তু যদি অনেক বেশি ঘনমাত্রার ক্ষার থাকে, অনেক বেশি ঘন ক্ষার থাকে, অনেক বেশি শক্তিশালী ক্ষার হয়, সেই ক্ষেত্রে সেই ক্ষারটা আমাদের বডির ড্যামেজ করতে পারে। আমাদের হাতের মধ্যে জ্বালা পোড়া বা পুড়ায় ফেলতে পারে। অনেক বেশি ডেন্স ক্ষার, ঘন ক্ষার। খুবই হালকা বা ডাইলিউট ক্ষার হলে সেটা কিছুই করে না। যেমন আমরা সাবান ইউজ করি না, সাবানের মধ্যে ক্ষার থাকে, খুবই অল্প পরিমাণে থাকে, এই কারণে আমাদের বডি কিছু হয় না। কিন্তু যদি সেই আমরা এখান থেকে বুঝতে পারি, যেমন একটা হচ্ছে আমাদের কাপড় কাচার সাবান, একটা এক ধরনের সাবান আছে হচ্ছে আমাদের বাসন মাজার সাবান, এক ধরনের সাবান আছে হচ্ছে আমাদের বডিতে দেওয়ার বা গোসল করার সাবান। আমি যদি এখন মনে করো যে আমরা হাঁড়ি পাতিল ধুই, সেই হাঁড়ি পাতিল ধোয়ার সাবান দিয়ে যদি আমি গোসল করি, কেমন লাগবে? আমার বডিতে খসখসা লাগবে না? জি স্যার। তো সেটা কি, সেটার মধ্যে ক্ষারের পরিমাণটা নর্মালি অনেক বেশি থাকে, অনেক ঘন থাকে। এই কারণে হচ্ছে সেটার আমাদের বডির জন্য সেটা অতটা সুইটেবল না, বডিতে খসখসা মনে হয়, কারণ বডির স্কিনের সাথে তখন সেটা রিয়াকশন করে ফেলে। কিন্তু আমরা যে ক্ষারটা ইউজ করি গোসল করার সাবানে, সেটা একটু অনেক অল্প পরিমাণে থাকে, এই কারণে খুব একটা ক্ষয় করে না। যদি ক্ষারও আমি অনেক বেশি ডেনসিটির ক্ষার নেই, অনেক বেশি ঘন ক্ষার নেই, সেটাও আমাদের বডির ক্ষয় করতে পারে, কিন্তু মেটালের ক্ষয় করতে পারে না। কোনো মেটালে সে ক্ষার ক্ষয় করতে পারে না, কিন্তু অম্ল আবার কি করতে পারে? মেটালের ক্ষয় করতে পারে, ধাতুকে ক্ষয় করতে পারে। হ্যাঁ ইসরাফিল বলো। স্যার,
যে ফল আছে যে কমলা লেবু এগুলো তো অম্লীয় ফল, তাহলে এগুলো আমরা খেলে যে আমাদের শরীরে কোন জিনিসগুলো ক্ষয় করে? না না, এই অম্ল আমাদের বডির ভিতরে কোনো পার্ট ক্ষয় করে না, কারণ এগুলো হচ্ছে সবই জৈব যৌগ। ঠিক আছে, এই যে আমরা যে ফলগুলা খাই না, ফলের মধ্যে যে অম্লগুলা খাই, এই সবগুলো হচ্ছে জৈব অম্ল, অর্গানিক অ্যাসিড। এবং অর্গানিক অ্যাসিডের পিএইচ অনেক বেশি। এটা খুব বেশি একটা ক্ষতিকর না, মানে এটা খুব বেশি কি কোনোভাবেই ক্ষতিকর না, এটা খুবই হালকা অম্ল, খুবই ডাইলুট, মানে খুবই দুর্বল অম্ল। হ্যাঁ, দুর্বল ওয়ার্ডটা মাথায় আছে, দুর্বল। তো অম্ল বা ক্ষার, এদের সবলতা দুর্বলতা আছে। অম্ল স্ট্রং অ্যাসিড হতে পারে, সবল অম্ল হতে পারে, দুর্বল অম্ল হতে পারে। ক্ষার সবল ক্ষার হতে পারে, দুর্বল ক্ষার হতে পারে। যেগুলো সবল অম্ল সেগুলো আমাদের বডিতে হচ্ছে তোমার জ্বালাপোড়া করায় বা হচ্ছে তোমার পুড়ে ফেলে। যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে সবই সবল, সবল অম্ল। এগুলো আমাদের বডিতে পড়লে বডি ক্ষয় করে। কিন্তু অর্গানিক অ্যাসিড যতগুলো আছে, মানে ফল মূল খাবারের মধ্যে যতগুলো থাকে, এই সবগুলো হচ্ছে দুর্বল অম্ল। দুর্বল অম্ল আমাদের বডিতে কোনো ক্ষতি করে না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো সবল ক্ষার, দুর্বল ক্ষার, ঠিক যেগুলো তোমার ক্ষয় করে সেগুলো হচ্ছে খুবই সবল। এবং অজৈব গুলা বেশি সবল হয় সাধারণত। জৈব গুলা সাধারণত কি হয়, তোমার দুর্বল হয়। এই কারণে আমরা খাই, আমাদের বডির কোনো ক্ষতি হয় না, জাস্ট টক লাগে, এটুকুই। আর কোনো ক্ষতি করে না আমাদের চাইতে, এর চাইতে বেশি কোনো ক্ষয় সে করে না। ওকে। ক্ষারক সাধারণত কটু স্বাদ যুক্ত হয়। তোমাদের বই একটা স্বাদ লেখা আছে, কটু স্বাদ, মানে বিটার, তিতা, তিতা টাইপ আর কি অনেকটা। এক্স্যাক্টলি তিতা না, মানে এটা খুবই খারাপ একটা টেস্ট, বলে বোঝানোর মতো টেস্ট না, কেউ খাইতে চায় না নর্মালি ক্ষার। উল্লেখ্য, ক্ষারকের স্বাদ পরীক্ষা না করাই ভালো। লাস্ট লাইনে লিখে দিচ্ছে যে ক্ষারক নর্মালি কেউ খেয়ে টেস্ট করে দেখতে চায় না বা দেখতে যায় না, সো টেস্ট না করাই ভালো। এটা কি আমাদের শরীরে কোনো ক্ষতি করে টেস্ট করলে? অবশ্যই ক্ষতি করবে, এগুলা তোমার ইনঅর্গানিক কম্পাউন্ড না। ক্ষারক নর্মালি ইনঅর্গানিক কম্পাউন্ড হয় সাধারণত, অজৈব হয়। তো এই অজৈব গুলো আমাদের বডি মানে ক্ষতি করবে বলে ডাইরেক্ট ক্ষয় করে ফেলবে, পেট পুড়ে যাবে এরকম না। তবে এটার মধ্যে তোমার বিষাক্ত কিছু থাকতে পারে। অনেক বেশি পরিমাণে অনেক বেশি মাত্রায় নাইট্রোজেন বা সোডিয়াম যদি আমি বডিতে ইনটেক করি, সেটা আমার বডির জন্য ক্ষতি করতে পারে, নিউট্রিয়েন্ট মানে অন্য কোনো সেলের হ্যাম্পার করতে পারে। এই জন্য টেস্ট না করে দেখাই ভালো। আর একটু যদি বললাম তো, একটু যদি সবল হয় বা একটু ঘন হয়, ঘন হলে কি আমার অবশ্যই শরীরে জ্বালাপোড়া করবে। মুখ দিয়ে যদি খাইতে চাই আমার মুখ পুড়ে যাবে। যেমন চুন, অনেক বেশি পরিমাণে চুন খাইলে কি হয় আমাদের, জিহ্বা পুড়ে যায় না? জি স্যার, জিহ্বা কেমন জানি হয়েছে। হ্যাঁ, জিহ্বা পুড়ে যায়। সো কি, চুন তো এক ধরনের ক্ষার। জি স্যার। So আমরা এখানে উদাহরণ থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। আচ্ছা, তাহলে আজকে আমাদের টাইম মনে হয় শেষ। অম্লক্ষার আমরা এই পর্যন্তই থাকুক আজকে। এই পর্যন্ত আমরা যা যা পড়লাম এগুলো একটু আরেকবার দেখে আসো। যাদের খাতা কলমে নোট করছো তারা তো ভালোই, আর যারা নোট করো নাই আমি আরেকবার রিভাইন্ড করতেছি কি কি পড়ছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করো। হ্যাঁ মল্লিকা, বলো। স্যার আমাদের এক্সামটা কবে হবে? আচ্ছা, গত সপ্তাহের এক্সামটা তোমরা এই সপ্তাহে কি কোনোদিন দিবা নাকি শুক্রবারে দিতে চাও? তো শুক্রবারে দিলে ভালো হয়। তাহলে এই শুক্রবারে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং এই পরীক্ষাটা পরে শুক্রবারে চলে যাবে। এই যে এই অম্লক্ষার, এটা যদি এই সপ্তাহে শেষ হয়, মানে মঙ্গলবারে যদি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি শেষ না হয়, তাহলে নেক্সট উইকে আমরা চ্যাপ্টারটা শেষ করার পরে যে তিনটা চ্যাপ্টার পড়লাম, 6, 8, 10, এই তিনটা চ্যাপ্টার একসাথে পরীক্ষা দিব আমরা। এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার এবং এখান থেকে খুব বেশি কিছু প্রশ্ন করার মতো নাই, অনেক জটিল কিছু নাই। তো আমরা এই তিনটা চ্যাপ্টার একবারে পরীক্ষা দিব, মানে নেক্সট শুক্রবারের পরেরটাতে। তো আমাদের নেক্সট শুক্রবার কয় তারিখ পরে? 26 তারিখ। 26 তারিখ পরে। 3 তারিখ। আহ 3 তারিখ। না না, মানে এই সপ্তাহে শুক্রবারটা 26 তারিখ পরে নাকি? ও 26, জি স্যার। তাহলে 26 তারিখে আমাদের ওই যে চ্যাপ্টার 8 এর উপর পরীক্ষা হবে, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 1 এর প্রাণী জগৎ, মানে প্রাণী পার্টটুকু, মানে করডাটা পার্টটুকু। আর তারপরে শুক্রবারে তোমার এই যে ইয়ের কেমিস্ট্রি তিনটা চ্যাপ্টার একসাথে পরীক্ষা হবে। ঠিক আছে, তো আগে তো থেকে তারপর শিডিউল কি আমাদের কেমিস্ট্রি ক্লাস শেষ? তখন আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার গুলো যদি শেষ হয়ে যায় তখন হচ্ছে ডেডিকেটেডলি অন্য বাকি চ্যাপ্টার গুলো পড়বো। যেমন তোমাদের বইয়ে বাকি আর কোন কোন চ্যাপ্টার একটু প্রবলেম মানে পড়ানো হয় নাই, আমি যতদূর জানি শুধুমাত্র 7, 9,
আর 11 মনে হয় পড়ানো হয়েছে নাকি? জি জি স্যার, কেমিস্ট্রি, ফিজিক্স। ফিজিক্স এর ওগুলো ফিজিক্স, এই 3টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, আর বাকি কোনো চ্যাপ্টার মনে হয় পড়ানো হয় নাই আমি যতদূর জানি। অন্য জি চ্যাপ্টার গুলো কি স্যার। পড়ানো হয়েছে? না না, স্যার অন্য কোন চ্যাপ্টার পড়ানো হয়েছে? পড়ানো হয় নাই। হয়নি তো তো স্যার। বাকি চ্যাপ্টার গুলো আমরা আস্তে আস্তে শুরু করবো, মানে শেষ করার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। এরপরে আমরা হচ্ছে আবার প্রথম থেকে শুরু করব। আর অথবা যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে না স্যার 1 নাম্বার থেকে না শুরু করে 13 নাম্বার বা 14 নাম্বার থেকে শুরু করলে ভালো হয়, বা সামনে পরীক্ষা আছে এই চ্যাপ্টারটা সিলেবাসে আছে এটা পড়লে ভালো হয়, এরকম যদি কোনো সাজেশন থাকে তাহলে আমরা তখন সেই চ্যাপ্টার গুলা ধরে ধরে শেষ করব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটুকু করলাম এটার মধ্যে কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো। কারো প্রশ্ন আছে? না স্যার নির্দেশক, অ্যাসিড, বেজ এবং ক্ষারক আবার ক্ষারের মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, মঙ্গলবারে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।